এ গতকালকে কি করছিলাম মনে আছে? এটা অফ করে দাও দেখি তোমরা জামাতে কিনছো ব্যাগেটা ওটাতে বলে জামাতে কিনা জামাতে হলো বুঝো জামাত বুঝো না কোনো কাজ একসাথে করা তো জামাত। আচ্ছা এখন তোমরা তো পুরা দমে আগে যেতেছো, তোমাদের অনেক পিছিয়ে পড়ে যেতেছো, পরে বর্ণালী দেখবা কি জানি মজা নিবে আরো দেরি করে পর আচ্ছা ঠিক আছে পদবী আছে তো তোমার অঙ্গ চালনা চ্যাপ্টারের মধ্যে হাঁটি আঁকতে হবে তো, মানে ওইভাবে প্রত্যেকটা হাঁটি আঁকতে হবে না, আবার তুমি এবার ভুল বুঝিও না। ওরা যে তোমার সবচেয়ে বেশি হচ্ছে কি হিউমারাস আর হচ্ছে ফিমার রাখতে হয় আর কি, মানে তোমার ওই গঠনগুলো তোমার ব্যাখ্যা করতে হয় মোটামুটি। আসো আজকে আমরা করবো হচ্ছে কিছু আনুষঙ্গিক জিনিস যেখান থেকে শেষ হয়েছিল উপাঙ্গ, ঠিক আছে? আজকের পরের টপিক হচ্ছে কি উপাঙ্গ। আচ্ছা আমাকে বলো উপাঙ্গ শব্দ দ্বারা কি বুঝতেছো? এটাকে ইংলিশে বলা হয় অ্যাপেন্ডেজেস। অ্যাপেন্ডেজেস ঠিক আছে? অ্যাপেন্ডেজেস শব্দ আসলে কই থেকে, কোন জায়গা থেকে? অ্যাপেন্ডিক্স থেকে। অ্যাপেন্ডিক্স মানে অতিরিক্ত অংশ, অতিরিক্ত অংশ। ঠিক আছে? আচ্ছা দেখো এখন উপাঙ্গ বলতে আসলে বোঝাচ্ছে কি, দেখো তোমার মূল দেহ কোনটা আমাকে একটু বলো তো, মূল দেহ কোনটা তোমার? মূল দেহ বলতে তুমি আসলে কি বোঝাচ্ছ? হ্যাঁ তোমার মূল দেহ গলা বাদ মাথা বাদ দিয়ে দিবা। তোমার তোমার হাত যদি কেটে যায় বেঁচে থাকতে পারবা? হাত কেটে গেলে বেঁচে থাকতে পারবা? পারবা, অবশ্যই পারবা। মাথা কেটে গেলে বেঁচে থাকতে পারবা? তখনও পারবা, যদি ঠিক জায়গা মতো কাটে আর কি। এখন যদি তুমি মনে করো যে পুরো ব্রেনই কাটে ফেলছো তখন আবার হবে না। যেরকম আমাদের হাদি ভাইয়ের তুমি দেখছো না মাথা যে গুলি লাগছিল, তো ওনার হচ্ছে অক্সিপিটাল লোবের মধ্যে দিয়ে কিছু ব্রেন কেটে ফেলে দিছিল। বুঝতে পারছো কেন কেটে ফেলে দিছিল? রক্ত জমা বেঁধে গেছিল আর কি। বুঝতে পারছো? মানে ওই ব্রেনের অংশ যদি থাকতো তাহলে কোনো কাজে আসতো না। তো তুমি বুঝতেছো একটা ইনট্যাক্ট জিনিস থেকে কোনো একটা জিনিস বাদ দেওয়া হয়েছে, তার মানে কি ওই ব্রেনের অংশ যে জিনিস কন্ট্রোল করতো সেটা কি আর করতে পারবে? কখনোই করতে পারবে না। তো অক্সিপিটাল লোবের মধ্যে কি আছে, ওইটা কি কন্ট্রোল করে সব আমরা করবো কি, আমাদের একটা চ্যাপ্টার আছে নাম কি সমন্বয় এবং নিয়ন্ত্রণ। এই চ্যাপ্টারের মধ্যে তোমার ব্রেন কিভাবে অ্যাকচুয়ালি ফাংশন করতেছে প্রত্যেকটা জিনিস আমরা দেখবো, ঠিক আছে? আচ্ছা এখন আসো অ্যাপেন্ডেজেস বলতে বোঝাচ্ছে কি এই মাথা থেকে এইখান পর্যন্ত তোমার এখানে কি ব্রেন, ঠিক আছে? এরপরে এগুলো হচ্ছে কি আমার সুষুম্না কাণ্ড, বক্ষ গহ্বর, উদর গহ্বরের মধ্যে সব ভাইটাল অর্গানগুলো আমার ভিতরে আছে। এই জায়গার বাইরে তোমার হাত পা কান, ঠিক আছে? এই সমস্ত জিনিসগুলো কি আমার বডির অতিরিক্ত অংশ বা বাইরের দিকের অংশ, এগুলোকে আমরা বলতেছি কি উপাঙ্গ বা অ্যাপেন্ডেজেস। বুঝতে পারছো? নর্মাল একটা তেলাপোকার কথা চিন্তা করো, ঠিক আছে? তেলাপোকার প্র্যাকটিক্যাল এখানে করাবো, কখন কখন করবা তোমরা বলবা, করলে নিয়ে আসতে হবে তেলাপোকা, ধরে নিয়ে আসবা একদম। হ্যাঁ হ্যাঁ নিয়ে আসবা, সাথে হচ্ছে বায়োলজি বক্সটা নিয়ে আসবা। মৃত হইলে সমস্যা, একটু মৃত হইলে সমস্যা হচ্ছে কি, মৃত হইলে অঙ্গ প্রত্যঙ্গগুলো শক্ত হয়ে যায় আর কি, মুখের যে তোমার মুখপাঙ্গগুলো আছে। তো নিয়ে আসবা, এটা তোমাদের মাছ করতে হবে, ঠিক আছে? রুই মাছেরটা করতে দেয় না, কিন্তু রুই মাছের তার এক্সপেন্সিভ, কিন্তু ওটা তোমার টিচারকে যাই বলিও, ঠিক আছে? যে তোমার আচ্ছা আচ্ছা ওটা শিখতে চাইলে তো সমস্যা নাই, তো ওটা তো আমি তোমরা বললে আমি দেখাই দিব, কোনো সমস্যা নেই। এখানে রুই মাছেরটা আরো সহজ, রুই মাছ বড় মাছ না, তেলাপোকা তো ছোট, এটার করতে তো অবস্থা খারাপ হয়ে যায়। বুঝতে পারছো? একটু বড় সাইজে যদি তেলাপোকা না হয় দেখা বাইরেই করা যায় না জিনিসপত্র।
এখন আসো, তুমি যদি তেলাপোকার জিনিসটা দেখো, ওর উদর গহ্বরটা বাদে ছোট ছোট কি ওই দ্বারা যুক্ত, তারপর সন্ধিযুক্ত পা আছে, অ্যান্টেনা আছে, পাখনা আছে, এগুলো কি ওর অ্যাপেন্ডিসেস বা উপাঙ্গ, মানে মেন অঙ্গর সাথে যুক্ত কিছু কি অঙ্গ আর কি, ঠিক আছে, এগুলাকে আমরা বলছি উপাঙ্গ। আচ্ছা, এখন আসো আমরা যদি একটু দেখি বাইরে দেখি, শোনো, এই আমাদের আজকে হচ্ছে কি বেসিক পর্বর মোটামুটি শেষ হয়ে যাবে। শেষের মধ্যে আরো দুইটা গুরুত্বপূর্ণ টপিকস, একটা হচ্ছে আমরা কি করব, নটকট করব। নটকট কিভাবে আমরা করডাটা প্রাণী বা মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডীকে আলাদা করতেছি, এই জিনিসটা দেখবো এক নাম্বার। আর একটা হচ্ছে সিলম, এই জিনিসগুলো আমরা দেখবো আজকে। হচ্ছে আমাদের ধরো যে এই 16টা ভিত্তির উপর করে হচ্ছে যে আমরা যে প্রাণী জগৎকে ভাগ করছি, এই জিনিসগুলো শেষ হবে। এরপরে একটা একটা করে আমরা কি দেখবো যে এই প্রাণীগুলোর মধ্যে এটার কি অ্যাপ্লিকেশন দেখতে পারবো, বুঝতে পারছো? আচ্ছা, এখন আসো কি দেখবো, দিয়েছিলাম কিভাবে না কি জানি দেখতে চাইছিলাম, ভুলে গেছি কি দেখি, সমস্যা কি এটা, কতগুলো ব্রাউজার রাখিয়েছি, একটা কাজ করে একটা কাজ করে না। এই জন্য লিনাক্স চালাবে, লিনাক্স কি বলো, অপারেটিং সিস্টেম। লিনাক্স অপারেটিং এমনি ইনস্টল করা যায়? অনেক ঝামেলা করতে হয়, এটাও জানি। তুমি করছো নাকি কোনো? ট্রাই করছিলাম। এরপর আসো সেগমেন্ট। সেগমেন্ট যেটা কি বলো তো, কেঁচো, ঠিক আছে। আর আচ্ছা, এরপর আসো আগে আমরা এখানে দেখি, এটা হচ্ছে অতিরিক্ত অঙ্গের বিষয়টা গেল। এরপরে যেটা হচ্ছে ছোট ছোট জিনিস, দুইটা মেজর জিনিস আছে, একটা হচ্ছে নটকট আর একটা তোমার কি বলে এই সিলম। আচ্ছা, পরেরটা যেটা আসবে সেটাকে আমরা বলতেছি কি সেগমেন্ট। হ্যাঁ বলো। হ্যাঁ আরে লিখবে পরে, আগে বুঝো না। উপাঙ্গটা কি শেষ? হ্যাঁ হ্যাঁ উপাঙ্গ শেষ। হ্যাঁ, উপাঙ্গ আর কি বুঝবা তুমি? কি পড়লা? আর কি পড়বা, উপাঙ্গ কি পড়বা? আচ্ছা আসো, সেগমেন্ট হচ্ছে কি দুই ধরনের। সেগমেন্ট শব্দের অর্থ হচ্ছে কি খণ্ডকায়ন, ঠিক আছে। সেগমেন্ট শব্দের অর্থ হচ্ছে কি খণ্ডকায়ন। দোয়া করো, বুঝছো, তোমাদের অর্ধেক বইয়ের সমান একটা চ্যাপ্টার 9 এর। দোয়া করো তাড়াতাড়ি বুঝতে পারো। এখন দেখো, খণ্ডকায়নটা কয় ধরনের হইতে পারে? দুই ধরনের হইতে পারে, ঠিক আছে। একটাকে আমরা বলি কি সমখণ্ডকায়ন, আর একটা হচ্ছে কি অসমখণ্ডকায়ন। সমখণ্ডকায়ন, খণ্ডকায়ন, আর হচ্ছে কি অসমখণ্ডকায়ন। অসম খণ্ডকায়ন, ঠিক আছে। এখন ইংলিশ টার্মগুলো আরো বড়। আচ্ছা তুমি আমাকে বলো, আমরা যখন সম এবং অসম নিয়ে আলোচনা করছি, কোন ওয়ার্ডটা বারবার আসছে কি বলো তো? একটা দুজনের তো বেশি ডেভেলপ করার কথা বলো। সম এবং অসম বুঝাইতে আমরা কোন দুইটা ওয়ার্ড ইউজ করছি ইয়া হিসেবে, প্রিফিক্স হিসেবে? একজন বলো প্লিজ, একজন বলো বলো। সম বা একই জায়গায় একই অবস্থানে বুঝাইতে কি কি ইউজ করছি আমরা? বলো বলো। হ্যাঁ কি কি বলছিলা? না না, এটা তো হচ্ছে নাই বোঝাবে। দেখো আমরা কি বলছিলাম, হোমো বলছিলাম না, হোমো, ঠিক আছে। হোমো মানে কি একই অবস্থানে বোঝাবে, আর হেটারো মানে কি আলাদা, ঠিক আছে। এখন এটার ইংলিশ টার্মটা হচ্ছে কি তোমার হোমোজেনাস মেটামারিজম। মেটামারিজম মানে হচ্ছে কি খণ্ডকায়ন, ঠিক আছে। আর এটা কি হবে তাহলে বলো? হেটারোজেনাস মেটামারিজম। মেটামারিজম
এখন এটার উদাহরণ যদি আমরা একটু দেখতে চাই, মানে বোঝাচ্ছে কি, এটা আসলে বোঝাচ্ছে কি তুমি একটু বুঝো। একটা প্রাণীর দেহটা হচ্ছে কি সমান সমান খণ্ড দিয়ে তৈরি, ঠিক আছে? এই জিনিসটা তুমি একটু চিন্তা করো, কার মতো হবে? কেঁচোর মতো। কেঁচোর ছোট ছোট রিং দিয়ে তৈরি না, রিংগুলো কিন্তু দেখতে একই রকম। এখন তুমি যদি তেলাপোকা দেখো, তেলাপোকার উপরের দিকের অংশের খণ্ডটা একটু ছোট, মাঝখানেরগুলো বেশি বড়, আবার লেজের দিকে আবার কি হয়ে যায়, খণ্ডগুলো ছোট হয়ে যায়। তাহলে এখানে এটা কি হবে? অসমখণ্ডকায়নের উদাহরণ হবে। আর কেঁচো কি হবে? সমখণ্ডকায়নের উদাহরণ হবে, ঠিক আছে? এটাই। ইল হুম? ইল মাছ কি? ইল মাছ ইল মাছের মধ্যে কোনো খণ্ডকায়ন নাই তো। তুমি মনে করতেছো প্রত্যেকটা 16টা বৈশিষ্ট্য সব প্রত্যেকটা প্রাণীর জন্য অ্যাপ্লিকেবল হবে? না, প্রত্যেকটা প্রাণীর জন্য অ্যাপ্লিকেবল হবে না। বুঝতে পারছো? আচ্ছা, এখন আসো পরবর্তী জিনিস হচ্ছে কি, এগুলো হচ্ছে ছোট ছোট জিনিস আর কি। এরপর আসবে ট্যাগম্যাটাইজেশন বা অঞ্চলায়ন। এটা খুবই 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 ইজি। ট্যাগম্যাটাইজেশন বা এটার বাংলা ওয়ার্ড হচ্ছে কি তোমার অঞ্চলায়ন। একদম সিম্পল ভাবে বুঝতে পারবা। দেখো, যে সকল প্রাণীকে আমরা 3টা অঞ্চলে ভাগ করতে পারবো, তাদেরকে হচ্ছে কি, তাদের ক্ষেত্রে এই অঞ্চলায়ন জিনিসটা কি হবে? অ্যাপ্লিকেবল হবে। যেমন ধরো, আমাদের এই গলা থেকে এই পর্যন্ত জায়গাকে আমরা কি বলি? মাথার অংশ। এখান থেকে এখান পর্যন্ত কি কি বলি? বক্ষ। এখান থেকে এখান পর্যন্ত উদর। তো 3টা অংশ ভাগ করতে পারছো না? যে সকল প্রাণীকে আমি এরকম 3টা অঞ্চল বরাবর ভাগ করতে পারবো, এটাকে আমরা বলছি কি, ট্যাগম্যাটাইজেশন বা অঞ্চলায়ন। তো অঞ্চলায়নের ক্ষেত্রে কি কি আসবে? মাথার অংশ আসবে, মাথা আসবে, এটাকে বলা হয় কি, সেফাল। কোন জায়গায় যদি তুমি দেখো যে সেফাল শব্দটা আছে, এটা কোন দিক কি, মাথার ইংলিশ ওয়ার্ড আর কি, বুঝতে পারছো? এবং দেখবা বুঝছো না, সেফালোকর্ডাটা নাম শুনছো না? সেফালোকর্ডাটা মানে কি, ওর যে নটকটটা কোথায় আছে? মাথার ভিতরে আছে। ইউরোকর্ডাটা পড়ছো না? ইউরো মানে কি? ইউরো মানে হচ্ছে লেজ। ইউরোকর্ডাটা মানে ওর এই কর্ডটা কোথায় আছে? লেজের ভিতরে আছে। ভার্টিব্রা মানে কি? ভার্টিব্রা শব্দটা হচ্ছে মেরুদণ্ড, বুঝতে পারছো? ওইখান থেকে আসছে কি, ভার্টিব্রাটা, মানে ভার্টিব্রেট বহন করে এমন প্রাণী। এরকম করে আমরা জিনিস আস্তে আস্তে ছোট করে ভেঙে ভেঙে পড়বো, ঠিক আছে? শোনো, জিনিসগুলো তোমার জন্য কঠিন, এটা আমি জানি, আমি পরে দিছি না। তো তোমার কি একটু ধরে ধরে আস্তে আস্তে সময় নিয়ে বুঝতে হবে, দিন শেষে তুমি সবই পারবা। আচ্ছা, এখন আসো সেফাল, মাথার অংশ। এরপরে আরেকটা অংশ কি আমরা বললাম কি, বক্ষ অথবা কি থোরাক্স বলা হয়। ইংলিশে বলে কি, থোরাক্স। থোরাক্স। এরপর হচ্ছে কি, উদর। উদরের মধ্যে কি থাকে বলতো? আমাদের পরিপাক, ঠিক আছে? পরিপাক তন্ত্রের যে জিনিসগুলো সেগুলো থাকে। পরিপাক তন্ত্রের মধ্যে কি কি অঙ্গ আছে বলো? প্রশ্ন তোমরা বলো, কি কি থাকবে? হ্যাঁ হ্যাঁ, তারপরে গল ব্লাডার, এরপর কি আসবে? পাকস্থলী আসবে, অগ্নাশয় আসবে, ঠিক আছে? আচ্ছা, উদরকে বলা হয় অ্যাবডোমিন, ঠিক আছে? আচ্ছা, তো এই 3টা অংশে আমরা যখন যে সকল, এটা কিন্তু ট্যাগম্যাটাইজেশন কি সব প্রাণীর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? অবশ্যই না। যাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল তাদেরকে আমরা কিভাবে, কয়টা ভাবে ভাগ করতে পারবো? মাথার অংশ, বুকের অংশ এবং কি, উদর অংশ। এখন দেখো, আমাদের এই উদর এবং বক্ষ গহ্বরকে একটা জিনিস কানেক্ট করে, বলতে পারবা কে? বলো বলো, কি চিন্তা করো, শোনো। জিনিস ইন্টেস্টাইন ইন্টেস্টাইন মানে তো তোমার ক্ষুদ্রান্ত। বলো বাংলাতে বলো, বাংলা ইংলিশে বলা লাগবে না, তুমি বাংলা। হ্যাঁ, খাদ্যনালী, এটাকে বলে কি, এসোপ্যাগাস। খাদ্যনালী কি করে? আমার এখান থেকে শুরু হয়ে বক্ষ অতিক্রম করে, বক্ষ অতিক্রম করে কোথায় চলে যায়? অ্যাবডোমিনে চলে যায়। এখন অ্যাবডোমিনে যাওয়ার জন্য তুমি জানো না, এখানের মধ্যে একটা মাংসের পর্দা আছে, এটা কি বলা হয়? মধ্যচ্ছদা, পড়ছো না? এই মধ্যচ্ছদার মাঝখানে কি আছে? একটা গর্ত আছে। এই গর্ত দিয়ে কি নেমে যায়? আমার খাদ্যনালীটা নেমে যায়। যখন আমরা শ্বাস প্রশ্বাস ক্রিয়া করবো, প্রত্যেকটা জায়গা নিয়ে, প্রত্যেকটা তন্ত্র নিয়ে আমাদের অধ্যায় আছে, বুঝতে পারছো? পুরো শ্বাস নির্যাস সব কিছু এখানে করবা, যে কিভাবে আমি খাদ্যটা পরিপাক করতেছি, কিভাবে আমার শাসন কার্য চলতেছে, কিভাবে আমি এরকম প্রশ্বাস নেওয়ার সময় আমার গহ্বর বেড়ে যাচ্ছে, তারপর ছেড়ে দিচ্ছে, এটা হচ্ছে কি, যে তোমার স্নায়বিক কিভাবে নিয়ন্ত্রণ হচ্ছে, প্র্যাকটিক্যালি কিভাবে নিয়ন্ত্রণ হচ্ছে, প্রত্যেকটা জিনিস আমরা দেখবো, বুঝতে পারছো? তোমার মাথার মধ্যে কোনো কিছুই মানে অজানা থাকবে না আর কি। তো এগুলো ডিল করার জন্য তোমার আসলে জায়গাগুলোর সম্পর্কে তো আগে ধারণা নিতে হবে, এরপর আমরা ডিটেলসে যাবো, বুঝতে পারছো? তো এটা হচ্ছে অঞ্চলায়ন বা ট্যাগম্যাটাইজেশন। এখন আসো, আরেকটা জিনিস ছোট আছে, সেটা হচ্ছে কি, পরিপাক বা পরিপাক তন্ত্রকে আমরা আরেকটা জিনিস দিয়ে বলতে পারি, সেটা হচ্ছে কি, পৌষ্টিক তন্ত্র। এটা শুনছো না?
পৌষ্টিকতন্ত্র। এখন এই পৌষ্টিকতন্ত্র যাদের থাকে তাদের একটা নাম বলা হয়, যাদের থাকে না তাদের একটা নামে লেখা হয়, ঠিক আছে? তো পৌষ্টিক নালীর উপস্থিতি। ঠিক আছে, পৌষ্টিক নালীর উপস্থিতি যাদের থাকবে, ঠিক আছে, তাদেরকে একটা নামে ডাকা হবে, যাদের থাকবে না তাদের একটা নামে ডাকা হবে। যাদের থাকবে থাকে তাদেরকে বলা হয় এন্টেরোজোয়া। এন্টেরোজোয়া, ঠিক আছে? আর যাদের থাকবে না তাদেরকে বলা হবে কি? প্যারাজোয়া। এখন তুমি আমাকে একটা উদাহরণ দাও, আমাদের আছে, আমরা কোন প্রাণীর আন্ডারে পড়বো? এন্টেরোজোয়া। দেখো তোমাদের কথা বলি, সেটা হচ্ছে কি, লেখা নিয়ে এত বেশি উত্তেজিত হবে না। তুমি এই জিনিস সব কিছু ফর্মে পাবা, ঠিক আছে? ইলেকট্রিক ফর্মে পাবা, শীট ফর্মে পাবা, সব কিছু ফর্মে পাবা। তোমার উদ্দেশ্য এখানে হচ্ছে বোঝা, কোনো একটা জিনিস যাতে তুমি না বুঝে যাও, এখান থেকে না যাও, ঠিক আছে? আমি লেখার সময় দেবো, তুমি আগে মনোযোগ দিয়ে বুঝবা। আচ্ছা দেখো, এখন প্যারাজোয়ার একটা উদাহরণ দিতে পারবা যাদের হচ্ছে পৌষ্টিক নালী নাই? না, কেঁচো আছে। কেঁচোকে তুমি মনে করছো কি কেঁচো অনেক উন্নত প্রাণী? হ্যাঁ, কেঁচো নেফ্রিডিয়া পর্বের প্রাণী। তেলাপোকারও আছে। তেলাপোকার পৌষ্টিক নালীর প্র্যাকটিক্যাল করবা তোমরা, বলা যে পৌষ্টিক নালী নাই। হ্যাঁ হ্যাঁ, ওটা ঠিক হয়েছে, ঠিক আছে? ওর হচ্ছে কি পানি সংবহন তন্ত্র আছে, যেটা হচ্ছে পরিপাক তন্ত্রের মতো না। সি কিউকাম্বার কি খায় জানো? বালি খায়, বালি। সি আর্চিন আছে না, সি আর্চিন যেটা দেখলাম আমরা, সি আর্চিন কার মধ্যে থাকবে? এই একাইরোডার্মাটার মধ্যে থাকবে, তার মাছ যেগুলো থাকবে, এটা হচ্ছে মাংসাশী। কিভাবে বালি খায়? বালি খায় বলতে কি জানো? বালির মধ্যে যে ছোট ছোট প্রাণীগুলো আছে, ও ডাইরেক্ট পুরো বালিটাই নিয়ে ফেলে, এর ভিতর থাকা প্রাণীটাকে খেয়ে ফেলে, বালিটাকে আস্তে আস্তে কি পরে শরীর থেকে বের করে দেয়। বুঝতে পারছো? ওর মেকানিজমটা এরকম। আচ্ছা, এখন আসো, আমাদের বাকি আছে দুইটা জিনিস, যে দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। সবার প্রথমে আসো আমরা পড়ি সিলোম। সিলোম জিনিসটা আসলে কি? ঠিক আছে, বানান অনেক বিয়ার্ড, তবে যেটার নাম সিলোম হয়। আচ্ছা, বলো ওটা কোন পর্বের প্রাণী? শিওর? কিসের উপর ভিত্তি করে বলতেছে রেপ্টাইল? আরো কিছু বলো। তোমরা কখনো টিকটিকির কাছ থেকে দেখছো? ওর চামড়াটা হচ্ছে একটু আইসারের মতো খসখসা, দেখছো কখনো কাছ থেকে? রেপটাইল যাদের, তাদের শরীরের মধ্যে কি আইসের মতো কি আবরণ থাকবে। যেরকম তুমি কি কুমির দেখো, সাপ দেখো, তারপরে বিভিন্ন ধরনের লিজার্ড দেখো, ইগুয়ানা দেখো, ঠিক আছে? তারপরে ড্রাগন দেখো, সান্ডা দেখো, যেটা দিয়ে ভাইরাল হয়েছিল গত বছর, ঠিক আছে? কপিলের সান্ডা। এখন কেউ যদি মনে করো যে সান্ডা মনে করে গুই সাপ খায়, ও কি হবে জানো? মারা যেতে পারে। এরকম দুইটা কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা জিনিস। সান্ডা যে এটা হচ্ছে কি তোমার ফ্যামিলি সম্পূর্ণ আলাদা, দেখতে গুই সাপের মতো লাগে, আসলে কিন্তু আলাদা। সান্ডা হচ্ছে কি তোমার কি খায়? হ্যাঁ, ও হচ্ছে কি শাকাশী প্রাণী, আর আমাদের গুই সাপ হচ্ছে কি মাংসাশী প্রাণী। ঠিক বুঝতে পারছো? মাংসাশী প্রাণীদেরকে আমাদের ইসলাম ধর্মে খাইতে মানা করা হয়েছে, বিশেষ করে কাদেরকে? ওই যে বাঘ, সিংহ, এদেরকে কেন কেন জানো? এদের মাংস অনেক বেশি টক্সিন থাকে এগুলো মাংসের মধ্যে, তুমি খাইলে অসুস্থ হয়ে যাবে। আচ্ছা, এখন আসো, তুমি চিন্তা করো, আমাদের ধর্মে বলছে পোর্ক বা হচ্ছে কি শুকর কেন খাইতে মানা করছে জানো? আমাদের যেরকম তোমার বর্জ্য অপসারণ করে একটা মেকানিজম আছে না, ঘাম, শুকর কিন্তু ঘামে না কখনো, জানো? এই জন্য হচ্ছে কি ওর শরীরের মধ্যে সব ধরনের জীবাণু আটকা পড়ে যায়। আমরা ঘামের মাধ্যমে কিন্তু অনেক জীবাণুকে বের করে দিতে পারি শরীর থেকে, অনেক টক্সিন, যেগুলা তোমার শরীরের মধ্যে ক্রমাগত অনেক ধরনের টক্সিন তৈরি হয়। এই যে আমি খাইতেছি না, খাওয়ার কারণে অনেক জিনিস জমা হয়, এই জিনিসগুলো ঘাম, তারপর হচ্ছে আমরা যে বর্জ্য থেকে এগুলোর মধ্যে বের হয়ে যায়। কিন্তু যদি নাই হইতে পারে তাহলে কেমন হবে? শরীরের মধ্যে সব কিছু জমে যাবে। এই জন্য এগুলো শরীরের জন্য, মানুষের জন্য খাওয়া খুবই মানে ক্ষতিকর আর কি। আচ্ছা, এখন আসো সিলোম জিনিসটা দিয়ে তোমরা এই বলো, আনিকা বলো, তোমাদের কি সম্বোধন কেমনে করবো? আনিকা 1, আনিকা 2, আনিকা 3 এরকম করে? ওকে আমি থেকে বলবেন ওকে। আচ্ছা, ওরে তুমি একটু নামাজ কে দাও?
আমার নাম তো ভাই দেখলাম তোমার নাম টোনা। আচ্ছা 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 দেখো আমরা কি করছিলাম দেখো গহ্বর, তোমরা গহ্বর শব্দ শুনছো না? গহ্বর মানে আসলে কি? ফাঁকা স্থান বা এমন একটা জায়গা যেখানের মধ্যে কোনো একটা জিনিস যায় অবস্থান করতে পারে, এরকম একটা ক্যাভিটি। দেখো আমরা কি করছি, সিল শব্দের অর্থ কি? গহ্বর। ক্যাভিটি শব্দের অর্থ কি? এগুলা এগুলা সব অর্থ, এই সব কিছু অর্থ হবে কি? গহ্বর বা ফাঁকা স্থান জায়গা। এখন তুমি বলতে পারো যে ভাই এখানে লিখলেন সিলম, এখানে লিখলেন সিল, দুইটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য আসবে না? অবশ্যই পার্থক্য আসবে। দেখো সিল গহ্বর, সিলম ও গহ্বর, কিন্তু দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। সিল হওয়ার জন্য তোমার কোনো শর্ত পালন করতে হবে না, কিন্তু সিলম হওয়ার জন্য তোমার দুইটা স্পেসিফিক শর্ত মাস্ট পালন করতে হবে। ঠিক আছে? এখন বলো আমরা যখন ভ্রূণীয় স্তর পড়ছিলাম বা জার্ম লেয়ার পড়ছিলাম, এখানের মধ্যে কয় স্তর বিশিষ্ট প্রাণী দেখছিলাম? 3 আর 2। যাদের তিনটা স্তর ছিল তাদের স্তরের নাম কি ছিল? একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। ঠিক আছে? এখন দেখো এই সিলম যে গহ্বরটা, এটা উৎপন্ন হবে কোন জায়গা থেকে? অবশ্যই ভ্রূণীয় মেসোডার্ম থেকে। ভ্রূণীয় মেসোডার্ম থেকে। ভ্রূণীয় মেসোডার্ম হতে উৎপত্তি। ঠিক আছে? এক নাম্বার, মানে অন্য কোন জায়গা থেকে এই গহ্বর উৎপন্ন হইলে সেটাকে আমরা কি বলবো না? সিলম বলবো না। আরেকটা শর্ত কি, যে এই যে গহ্বরটা উৎপন্ন হবে, ধরো এটা হচ্ছে কি আমার সেই গহ্বরটা, এই গহ্বরটার সাইডে একটা আবরণ থাকবে, এই আবরণটার নাম হচ্ছে কি? পেরিটোনিয়াম আবরণ। বুঝছো কি? পরের শর্তটা হচ্ছে কি, যে পেরিটোনিয়াম পর্দা দ্বারা, পেরিটোনিয়াম পর্দা দ্বারা, পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকবে। এখন তোমার কাছে আমার কোশ্চেন, যারা দ্বিস্তরী প্রাণী তাদের কি সিলম থাকা সম্ভব? ভালো করে চিন্তা করে অ্যান্সার দাও। যারা দ্বিস্তরী প্রাণী, যাদের কি কি থাকবে? একটোডার্ম এবং এন্ডোডার্ম থাকবে, মাঝখানে মেসোডার্ম কি থাকবে? না। যেহেতু মেসোডার্ম থাকবে না, তাহলে এর কি সিলম তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আছে? কখনোই সম্ভব না। বুঝতে পারছো? তার মানে কি আমরা বুঝলাম কি, সিলম শুধুমাত্র ত্রিস্তরী প্রাণীর ক্ষেত্রেই থাকতে পারে। ঠিক আছে? আচ্ছা এখন দেখো আমরা আরো কয়েকটা জিনিস করছিলাম না, এখন এই জিনিসগুলো আমরা দেখবো কিভাবে থাকতেছে। এখন তুমি বলতে পারো যে ভাই আমাদেরও কি সিলম আছে? অবশ্যই। সিলম বলতে আমি কি বুঝাচ্ছি দেখো, এই যে তোমার গহ্বরগুলো আছে না, পেটের ভিতরে উদর গহ্বরে, উদর গহ্বর যে জায়গাটা দখল করে রাখছে, এটাই হচ্ছে আমার সিলম। এই সিলমের মধ্যে কি আছে? আমার বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গ আছে। একটা ফাঁকা জায়গা না, তুমি যদি পেট কাটো দেখবা কি প্রত্যেকটা অঙ্গ নিজস্ব জায়গার মধ্যে বসানো। এখানে একটা কি গহ্বরের মতো জায়গা আছে, এবং এই যে তুমি পেটের চামড়া কাটতেছো একদম লাস্টে, যেটা হচ্ছে যে মনে করো যে এটা কাটলে হচ্ছে কি ভিতরে আমার ভুঁড়ি দেখা যাবে, ঠিক আছে, বা ক্ষুদ্রান্ত দেখা যাবে। এই লাস্টের যে স্তরটা, এটা হচ্ছে পেরিটোনিয়াম স্তর। বুঝতে পারছো? তো কি হচ্ছে, আমাদের উন্নত শ্রেণীর প্রাণীর ক্ষেত্রে যে গহ্বরগুলো আমি দেখতেছি, এই গহ্বরগুলো কি অবশ্যই ভ্রূণীয় মেসোডার্ম থেকে উৎপন্ন হয়েছে, এবং এই গহ্বরের মধ্যে কি থাকবে? বিভিন্ন ভাইটাল অর্গান থাকবে। ঠিক আছে? এবং এই যে গহ্বরটার চারিদিকে কি থাকবে? পেরিটোনিয়াম নামক পর্দা দ্বারা আবৃত থাকবে। এখন তোমার যেটা আসবে কোশ্চেনের মধ্যে, এমসিকিউতে বলবে কি কোন পর্বের প্রাণীদের কি থাকে? সিলম থাকে। ঠিক আছে? এখন আমরা এই জিনিসটা কেমন মনে রাখবো? আসো, কালকে যে তোমাদেরকে হালকা করে 9টা পর্ব আমি পড়াইছিলাম, বলতে পারবা পর্বগুলা? এক সিরিয়ালে বলতে পারবা কে? বলো দেখি, বলতে পারবা? বলার চেষ্টা করো, আমি লিখতেছি, বলার চেষ্টা করো দেখি। সবার প্রথমে কি আসবে? পরিফেরা। পরিফেরা এগুলা নিয়ে কিন্তু এখন আমরা কোনো পড়ালেখা করি নাই, সবগুলো পড়ালেখা নিয়ে এগুলার দিকে যাবে আমাদের, আস্তে আস্তে আমাদের আনুষঙ্গিক দিকগুলো শেষ হোক। পরিফেরার পরে কি আসবে দেখি, বলো? মিডারিয়া। মিডারিয়া, ঠিক আছে। এরপরে কি আসবে? প্লাটিহেলমিনথেস। প্লাটিহেলমিনথেসটা একটু ব্যাখ্যা করো বর্ণালী। এতদিন পড়াছিলাম না, আসি না। এটা কি রকম অ্যানসার হইলো? ক্লাস দেখছিলাম 2x
আচ্ছা এরপরটা কি হবে দেখি বলো। উচ্চারণ করে কি বলি? আচ্ছা এরপর একটা নাম হচ্ছে কি নেমাটোডা। নেমাটোডা না না দাঁড়াও, ওটাই তো বুঝাচ্ছি দাঁড়াও না। বোধহয় ভুল করতেছি, একই কাবার করে রাখতে চাচ্ছি, সব দিলাম প্রথমে আবার কি মনে করে আবার বসে দিলাম। আচ্ছা এরপর আসো নেমাটোডা। আমরা যে কালকে পড়ছিলাম প্রতিসাম্যতা পড়ছিলাম, মনে আছে? প্রতিসাম্যতার মধ্যে আমরা একটা মাইনর পর্বকে ইন্ট্রোডিউস করছিলাম না, এটার নাম কি ছিল দেখি বলতো? আরেকবার চেষ্টা করো, উচ্চারণ হয়ে যাবে। দেখো এখন আমরা মূলত এই 9টা পর্ব হচ্ছে পড়বো। আমাদের প্রায় জগতের টোটাল পর্ব হচ্ছে 33টা, এর মধ্যে 24টাকে আমরা বলি মাইনর পর্ব, আর বাকি 9টাকে বলি কি মেজর পর্ব। ঠিক আছে, এখন আমি এই ফ্লো চার্ট দিয়ে মনে রাখবো কিভাবে সিলম হয়। ঠিক আছে, প্রথম এই দুইটা যে তুমি দেখতেছো পর্ব, ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করো। এই দুইটা যে তুমি পর্ব দেখতেছো, এই দুইটা পর্ব হচ্ছে দ্বিস্তরী প্রাণী। মানে এই দুইটা পর্বের মধ্যে যত সকল প্রাণী আছে, সেটা জেলিফিশ হোক, হাইড্রা হোক, ঠিক আছে, সি অ্যানিমাল হোক, পরিফেরার ক্ষেত্রে বিভিন্ন টাইপের পরিফেরা হোক, সবাই হচ্ছে দ্বিস্তরী। তাইলে আমার এখানের মধ্যে কি কোনো সিলম থাকার সম্ভাবনা আছে? কেন নাই বলতো? যেহেতু এরা দ্বিস্তরী, এদের কোনো মেসোডার্ম নাই, তাই এদের কি হতে পারে না, সিলমও তৈরি হতে পারে না। এখন এদের কি হবে না, কোনো সিলম তৈরি হবে না। এখন সিলম যদি না হয়, এরা যদি সিলমহীন হয়, তাহলে এদেরকে আমরা কি নামে রাখবো বলো? সিলমহীন বাংলাতে আমি কোন একটা জিনিস নাই বলতে কি বোঝাবো? তাহলে পুরো নাম এক করো, কি হবে? অ্যাসিলোমেট। বুঝছো? সিলম মানে হচ্ছে কি, যেটা হচ্ছে আমার অ্যাকচুয়াল যে গহ্বরের কথা বলতেছি আমি, অ্যাসিলোমেট মানে কি সিলমহীন, ওই যে এ শব্দটা আছে। এখন যদি ইউসিলোমেট হয় তাহলে কি বলবা? ইউসিলোমেট প্রকৃত সিলমধারী, বুঝে গেছে? ঠিক আছে, ইউসিলোমেট মানে কি হচ্ছে, এই যে একটা তুমি প্রিফিক্স অ্যাড করে পুরো অর্থ কি বুঝে যাচ্ছ। আচ্ছা এখন দেখো আরো কয়েকটা জিনিস আমরা লিখি। কোন একটা শব্দের আগে আবার এখানে লিখে রাখি যে এ থাকলে কি বোঝাবে? নাই বোঝাবে। কোন একটা শব্দের আগে যদি প্রিফিক্স হিসেবে এ থাকে, ঠিক আছে, প্রিফিক্স হিসেবে যদি এ থাকে, আচ্ছা এরপরে যদি ইউ থাকে, ই অথবা ইউ থাকে, তাহলে কি বোঝাবে? প্রকৃত বোঝাবে। আর কোন একটা শব্দের আগে যদি সুডো থাকে, সুডো, এটা মানে হচ্ছে কি ভ্রান্ত বা অপ্রকৃত। ঠিক আছে, অপ্রকৃত। ঠিক আছে, যেরকম তুমি পড়ালেখা করো আবার পড়ালেখা করো না, ঠিক আছে, পিওর স্টুডেন্ট হতে পারো না এখনো, হ্যাঁ ভন্ড। ঠিক আছে, পড়ালেখা করো আবার ভন্ড, দুইটা একসাথে। আচ্ছা দেখো এখন এই যে পরিফেরা আর নিডারিয়ার কথা বললাম, এরা হচ্ছে কি, এদের তো সিলম আসার সম্ভাবনা নাই। কি জন্য? এদের কি নাই, মেসোডার্মি নাই। কিন্তু প্লাটিহেলমিনথিসের ক্ষেত্রে কি সমস্যা? ওর তো মেসোডার্ম আছে, তাহলে ওর কেন সিলম নাই? প্লাটিহেলমিনথিস থেকে আমার ত্রিস্তরের আবির্ভাব হয়, বুঝতে পারছো? মানে মেসোডার্ম আবির্ভূত হয় এই পর্বটা থেকে। এটা কি উদাহরণ? কি তোমার যকৃতের কৃমি। আসো দেখি যকৃতের কৃমি দেখতে কিরকম। এটার নাম হচ্ছে কি ফ্যাসিওলা হেপাটিকা। হেপাটিক শব্দের অর্থ হচ্ছে কি আমার যকৃৎ। সবচেয়ে মুখস্থবিদ্যা, হ্যাঁ সবচেয়ে মুখস্থবিদ্যা মুখস্থবিদ্যা বলতে আর মনে রাখছেন কেমন? দেখো এই যে এই জিনিসটা দেখতে কি একদম চ্যাপ্টা পাতার মতো দেখতে না? এটা কোথায় থাকে? তোমার যকৃতের ভিতর থাকে। আমি বলো এই যে এখন কানেক্ট হবে, বলো ও তোমার যকৃতের ভিতর থাকে, ও কি নিজে খাদ্য উৎপাদন করে না, তোমারটা খায়? তাহলে ও কি রকম, ওর জীবনের পদ্ধতি কি রকম? পরজীবী। ঠিক আছে, ওই যে আমরা ওয়ে অফ লাইফ পড়ছিলাম, প্রত্যেকটা জিনিস কানেক্ট হবে এখানে, বুঝতে পারছো? তুমি খালি একটু শান্ত ভাবে মাথায় তোমার আগাইতে হবে। কঠিন লাগবে, অনেক মাথা ব্যথা করবে আমি জানি, কিন্তু আস্তে আস্তে আমরা আগাই।
দেখো এই জিনিসটা থাকে। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, এটা একদম পুরো ফ্ল্যাট চ্যাপ্টার, একদম পুরো চ্যাপ্টার দেখতে বুঝছো? এখন চিন্তা করো যার ভিতরে গহ্বর থাকাই সম্ভব না, এর মধ্যে কি সিলম তৈরি হবে? বুঝছো? এটা রিজনই। তো প্রথম যে তিনটা আমার পর্ব আছে, দেখো প্রথম যে তিনটা পর্ব আছে, আমরা পরিফেরা আর ইয়াটাও দেখি, পরিফেরা মিলারিয়াটাও দেখি। তোমরা তো দেখছো কালকে দেখো আরেকবার কি দেখো, ঠিক আছে? পরিফেরা, এই যে দেখো এগুলো হচ্ছে পরিফেরা, বুঝছো? তোমার দেখে মনে হচ্ছে ভাই এগুলো তো পাথরের মধ্যে, এগুলো আবার যে প্রাণী নাকি কোনো প্রাণী এগুলা, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ খাও তুমি, তোমার যদি খুব মজা লাগে। দেখে মনে হচ্ছে অনেক শক্ত, আসলে কিন্তু এগুলো এত শক্ত না, ঠিক আছে? স্পঞ্জের মতো আর কি এগুলা, স্পঞ্জের মতো, সেজন্য এগুলোর নামও স্পঞ্জি, ঠিক আছে? পরিফেরাকে আরেকটা নামে কি ডাকা হয়? স্পঞ্জ নামে ডাকা হয়। কেন? এর গায়ে অসংখ্য ছিদ্র আছে। আচ্ছা, এরপরে দেখো পরেরটা দেখো, আমরা নিডারিয়া দেখি। নিডারিয়া হচ্ছে পৃথিবীর সবথেকে সুন্দর প্রাণীগুলোর মধ্যে একটা, ঠিক আছে? এদেরকে বলা হয় সমুদ্রের ফুল, ঠিক আছে? নাকি বিষাক্ত? হ্যাঁ, সুন্দর নাকি বিষাক্ত? বিষাক্ত বলতে ওর কাছে গেলে তোমার মধ্যে জেলিফিশের মধ্যে কি মেরে দিবে, স্টিং মেরে দিবে আর কি, ঠিক আছে? ওটার মধ্যে কি থাকে? হিপনোটক্সিন থাকে। হিপনোটক্সিন কি তোমার একটু ব্যথা দিবে আর কি। তো বলছি না, এই ব্যথা নিরসন করার জন্য কি দেওয়া লাগে? অ্যামোনিয়া দেওয়া লাগে, মানে প্রস্রাব করে দিবা আর কি। তোমার ফ্রেন্ডকে ধরে অস্ট্রেলিয়াতে ঘুরতে গেছো, জেলিফিশ বাইট করে দিয়েছেন, কি করবা? ফার্স্ট এড, যেখানের মধ্যে ফার্স্ট এড ট্রিটমেন্ট হচ্ছে কি, ওর মধ্যে অ্যামোনিয়া দেয়। মানে অ্যামোনিয়া তো তুমি হাতে নিয়ে ঘুরবা না, ঠিক আছে? তো প্রস্রাব করে দিতে হবে আর কি। এই দেখো আরো অসংখ্য এরকম দেখবা, এগুলো তো মানে পৃথিবীর প্রায় 25% সমুদ্রের মোট সমুদ্রের 25% জায়গা হচ্ছে কি তোমার এই নিডারিয়া দিয়ে কি পরিপূর্ণ, ঠিক আছে? এজন্য এটাকে আমরা বলি কি সমুদ্রের ফুল বলা হয়, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখো বিভিন্ন দিক থেকে মনে হচ্ছে কি গাছ, এই যে দেখো এগুলো হচ্ছে সব হচ্ছে নিডারিয়া, বুঝছো? এগুলো দিয়ে আমরা করবো যখন নিডারিয়া করবো, আরো জিনিসপত্র দেখবো। আচ্ছা, এখন আসো পরবর্তীতে দেখি। তার মানে কি এই তিনটা জিনিসের কি থাকবে না? কোনো সিলম থাকবে না। তাইলে এটাকে আমরা কি নামে রাখবো? অ্যাসিলোমেট বা সিলোমিন, ঠিক আছে? এগুলোকে আমরা বলবো কি? সিলোমহীন, সিলোমহীন। আর হচ্ছে কি ওই যে সিলোমের আগে আমরা কি লাগাইছি? কে লাগাইছি, সেজন্য এটা কি হবে? অ্যাসিলোমেট হবে। ভাইয়া একটা প্রশ্ন। বলো। আমরা মনে হয় একটা সংজ্ঞা করছিলাম পেশি টিস্যুতে, যে ভূমিও মেসোডাম হলো সৃষ্ট। হ্যাঁ, এখন এগুলার কি পেশি টিস্যু নাই? দেখো পেশি টিস্যু বলতে আসলে কি বোঝাচ্ছ তুমি বলো তো? হ্যাঁ হ্যাঁ, টিস্যু ওইটা একটা এক ধরনের কোষ না? কোষ থেকে কি হয়েছে? টিস্যু তৈরি হয়েছে। এখন তোমাকে আমি বলি, তোমার তিনটা স্তর আছে না? একটোডাম, এন্ডোডাম এবং কি মেসোডাম। এখন তোমাকে আমি বলি, দেখো প্রত্যেকটা স্তর থেকে বিভিন্ন ধরনের জিনিস তৈরি হতে পারে। কি হবে? দেখো আমাদের যে সবার বাইরের স্তর আছে একটোডাম, যেটা এখান থেকে কি তৈরি হবে? তোমার ব্রেন তৈরি হবে, চোখ তৈরি হবে, ঠিক আছে? ভিতরে এন্ডোডার্ম আছে, এই এন্ডোডার্ম থেকে কি হবে? এই এন্ডোডার্মের ভিতরে একটা জায়গা আছে, এটার নাম হচ্ছে আর্কেন্টেরন। এগুলো অনেক বড় বড় ওয়ার্ড দিয়ে এখন বলতেছি না। এই আর্কেন্টেরন থেকে তৈরি হবে কি? তোমার এই ক্ষুদ্রান্তর বৃহদান্তর তৈরি হবে। তোমার ভিতরে যে অর্গানগুলো আছে এন্ডোডার্ম থেকে তৈরি হবে। মেসোডার্ম থেকে কি তৈরি হয়? দেহের মাঝখানের যে অংশগুলো আছে, হাড়টি, রক্ত, সব ভ্রূণীয় মেসোডার্ম থেকে উৎপন্ন হয়। মানে প্রত্যেকটা স্তরের জন্য আলাদা আলাদা, এগুলো সব কিন্তু কোষ না? এবং কি আমরা রক্তকে কি বলছি? তরল যোজক কলা। ও কি করতেছে? কানেকটিভ টিস্যুর মতো কাজ করতেছে তরল হিসেবে। ও প্রত্যেকটা কোষের মধ্যে জায়গার মধ্যে কি একটা সম্পর্ক স্থাপন করতেছে না? যখন একটা কোষের সাথে আরেকটা কোষের সম্পর্ক স্থাপন করছে, এই জন্য আমরা এটাকে কি বলতেছি? তরল যোজক কলা। যেহেতু এটা ফর্মটা কিরকম? তরল, কণিকা হিসাবে আছে তিনটা। এই কণিকাগুলো মুভ করে করে একটা কোষের সাথে আরেকটা কোষের সম্পর্ক স্থাপন করতেছে, ঠিক আছে? এই জন্য আমরা এটার নাম দিচ্ছি কি? তরল যোজক কলা। কিভাবে পেশি কাজ করে, অনিচ্ছিক পেশি কিভাবে কাজ করে, এগুলা কিভাবে ফর্ম হচ্ছে সব তুমি দেখবা। এই যে তোমাকে বলছো না ভ্রূণীয় মেসোডার্ম, যখন আমরা ওই যে দেখলাম না গ্যাস দেখছিলাম, গ্যাসগুলো দেখছিলাম না, ওইখানে তিনটা স্তর আসে, এরপর ভ্রূণ তৈরি হয়। এই তিনটা স্তর থেকে আস্তে আস্তে যখন ভ্রূণটা বড় হয়, আস্তে আস্তে বিভিন্ন জিনিসের আবির্ভাব হওয়া শুরু করে। বুঝছো? এই যে মেসোডার্ম থেকে হার্ট আসে, এন্ডোডার্ম থেকে এগুলা তোমার হচ্ছে ফুসফুস আসে, বিভিন্ন জিনিস আস্তে 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 মা থেকে হচ্ছে কি পুষ্টি উপাদান আস্তে আস্তে এই তিনটা স্তর থেকে বিভিন্ন ধরনের জিনিস বড় হতে শুরু করে। এটা আমরা দেখবো, তোমাদের একটা চ্যাপ্টার আছে না মানব জীবনে ধারাবাহিকতা, একটা ভ্রূণ কিভাবে আস্তে আস্তে বড় হয় মাতৃগর্ভে, এই জিনিসটা আমরা পড়বো। বুঝছো? তুমি তোমার কোনো কনফিউশনই থাকবে না। আপাতত জিনিসগুলো একটু মনে রাখো, প্রত্যেকটা জিনিস কানেক্ট হবে। এই যে কিছু মনে হলো না যে প্যারাসাইট তোমার শরীরের মধ্যে কিভাবে থাকতেছে, আমরা কি করছি? জীবনের পদ্ধতি, একটা প্রাণী কিভাবে বেঁচে থাকতে পারে, কেউ স্বাধীনভাবে, কেউ একে অপরকে সাহায্য করে, কেউ একদম সম্পূর্ণ কি অন্যজনের উপর নির্ভরশীল। এগুলো তোমরা আস্তে আস্তে দেখতে পাবো। এখন আসো পরবর্তীতে দেখো, এই নেমাটোড যেটা, এই হচ্ছে কি মানে কি ফোনও চালায় আবার পড়ালেখাও করে। তাহলে তুমি চিন্তা করো, ওর কি রেজাল্ট ভালো হবে না বেশি, খারাপ হবে না বেশি? যেহেতু পড়তেছে, মানে কি মাঝামাঝি একটা অবস্থা। তার মানে বোঝা যাচ্ছে কি নেমাটোডা হচ্ছে কি সিলম আছে, কিন্তু এটা প্রকৃত সিলম না। এটাকে আমরা বলতেছি কি ভ্রান্ত সিলম যুক্ত।
এখন তুমি সিম্পলি চিন্তা করো, ওকে যদি আমি ভ্রান্ত ছিলম বা অপ্রকৃত ছিলম যুক্ত বলি, তার মানে অবশ্যই কি ও এই দুইটার যে কোনো একটা জিনিস মানতেছে না, ঠিক আছে না? যদি মানতো তাহলে তো আমি প্রকৃতই বলতাম। যেহেতু এই দুইটা শর্তের যে কোনো একটাও মানতেছে না, সেজন্য এটাকে আমরা বলছি কি অপ্রকৃত বা কি ভ্রান্ত ছিলম। আচ্ছা, এখন দেখো এর সাথে আরো দুইটা জিনিস আছে যেটা তোমার খুব ভালোভাবে মনে রাখতে হবে। এটা হচ্ছে কি আমার মেইন মেজর পর্বটা, বাকি এটার সাথে দুইটা মাইনর পর্ব অ্যাড হবে। আমি বলছিলাম না যে তোমাদের হচ্ছে যে মোট 4টা পড়াবো মাইনর পর্ব, এখানের মধ্যে একটার নাম হচ্ছে কি রোটিফেরা, রোটিফেরা, আরেকটার নাম হচ্ছে কি কিনোরিঙ্কা। সরি, ঠিক আছে? এই পর্বগুলো মিলে এদেরকে আমরা কি বলতেছি, এরা হচ্ছে কি আমার হচ্ছে কি ভ্রান্ত ছিলম যুক্ত হবে। আসো আমরা একটু দেখি নেমাটোডগুলো দেখি, দেখলে জিনিসগুলো ভালো করে মনে রাখতে পারবা। এটা দেখো, এগুলো হচ্ছে কি তোমার কৃমি, বুঝতে পারছো? কি এবং কৃমি, এই কৃমিগুলো হচ্ছে কি তোমার চোখে থাকে, ঠিক আছে? তারপর ক্ষুদ্রান্তের মধ্যে থাকে, এই কৃমিগুলো হচ্ছে কি আমাদের, আমরা এগুলো কি বলি তোমার নেমাটোড, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে দেখো এটা হচ্ছে মেজর পর্ব, এরপর আমরা দেখবো কি রোটিফেরার পর্বের প্রাণীগুলো দেখি। রোটিফেরা, এই যে দেখো, ঠিক আছে? এগুলো হচ্ছে কি আমার রোটিফেরা পর্বের প্রাণী, রোটিফেরা পর্বের প্রাণী এরকম দেখতে হয়, একদম পুরো ট্রান্সপারেন্ট, ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ সব দেখা যায়, বুঝছো? আরেকটার নাম হলো কি বললাম বলতো, কিনোরিঙ্কা। এই যে এরকম দেখা যাবে অনেক ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী, এগুলো মাইক্রোস্কোপিক প্রাণী। এই যে দেখো, এটা হচ্ছে কি এই যে কিনোরিঙ্কা পর্ব। তো এই তিনটা পর্ব দেখো, একটা জিনিস খেয়াল করছো, তিনটা হচ্ছে কি সিলিন্ডার আকৃতির প্রাণী না, এজন্য এটার মধ্যে কি থাকে আমার এই গহ্বরগুলো সৃষ্টি হয় আস্তে আস্তে। একদম সবার প্রথমে কি পার্টি হেলমিনথেস আসলো, একদম চ্যাপ্টা, এর থেকে আস্তে আস্তে কি হয়েছে একটু সিলিন্ডার আকৃতির প্রাণী হয়ে গেছে। তো কি তিনটা পর্ব দেখলাম, একটা হচ্ছে কি মেজর পর্ব যার নাম হচ্ছে কি নেমাটোডা, বাকি দুইটা মাইনর পর্ব ওই 24টার ভিতর থেকে, একটার নাম রোটিফেরা আর একটার নাম হচ্ছে কি কিনোরিঙ্কা, ঠিক আছে? এই তিনটা হবে কি আমার ভ্রান্ত ছিলন যুক্ত হবে। এবং ভ্রান্ত ছিলন বলতে কি বোঝাচ্ছি, ওর ভ্রূণীয় মেসোডার্ম থেকে উৎপত্তি হবে গহ্বরটা, কিন্তু কোনো পেরিটোনিয়াম আবরণ থাকবে না, বুঝছো? মানে এটা ঠিক থাকবে এটার, কিন্তু এটা কি থাকবে না, ঠিক থাকবে না এটার ক্ষেত্রে, বুঝছো? তো এটাকে আমরা বলতেছি কি অপ্রকৃত ছিলন যুক্ত, অপ্রকৃত ছিলন। আর ইংলিশ নামটা কি হবে দেখি বলো? হ্যাঁ, বুঝছো, বুঝে গেছো, ছিলন। এখানের মধ্যে একটা অনেক বড় ওয়ার্ড আছে, বুঝছো? তো ওই কতগুলা মাছ দেখছো তোমরা, রিভার মনস্টার দেখতে কখনো দেখছো? ওখানের মধ্যে একটা লোক ছিল, লোকটার নাম কি জানো? হ্যাঁ, জেরেমিও। জেরেমিও একবার একটা মাছ দিছিল, মাছটার পুরো মুখের মধ্যে দাঁত ছিল, দেখছো? এটাকে বলে লেম্প্রে, ইংলিশ নাম, ঠিক আছে? এটার যে অ্যাকচুয়াল নাম, ঠিক আছে, এটাকে বলা হয় কি জানো? দেখো কি নাম বলা হয়, উচ্চারণ করো, এটা কি হয়? হ্যাঁ, তো চিন্তা করো তুমি লেম্প্রে দিয়ে মনে রাখবা নাকি এত বড় নাম দিয়ে মনে রাখবা, বলো? সব কিন্তু একই নাম। এমসিকিউতে কি দিবে? ঠিক, হ্যাঁ এমসিকিউতে কি দিবে? এমসিকিউ তে দুটাই দিবে, ঠিক আছে? সেটা তো কষ্ট হলো, এটা রিদম দিয়ে মনে রাখতে হবে আর কি, ঠিক আছে? এটাই বলা হয় সেফালোস্পিডোমরফি, বুঝছো? আচ্ছা, আসো স্ট্রিক্সে পরে যাবো, এখন এগুলা দিয়ে যাবো না। এখন বলো বাকি যে মলাস্কা থেকে বাকি সবগুলো আছে, এগুলো সবগুলো হচ্ছে আমার কি মলাস্কা থেকে বাকি সবগুলো যেগুলো আছে এগুলো কি হবে আমার ইউসিলম হবে। এখান থেকে মলাস্কা থেকে একদম প্রকৃত ছিলম আসা শুরু করে, বুঝতে পারছো? এখন দেখো তোমার একটা জিনিস করছো, হিমোসিল শব্দটার নাম শুনছো? হিমোসিল শব্দটার নাম শুনো নাই? আচ্ছা বলতেছি, দেখো এটাকে আমরা বলবো কি প্রকৃত ছিলমধারী, প্রকৃত ছিলমধারী, প্রকৃত ছিলমধারী, বা আমরা এটা কি বলতেছি ইউসিলমে, ঠিক আছে? ইউসিলমে। আচ্ছা, এখন আসো আমাদের এই যে আর্থ্রোপোডা এবং হচ্ছে কি তুমি
মলাস্কার ক্ষেত্রে দুটো জিনিস তুমি খেয়াল করবা, সেটা হচ্ছে কি, তুমি বলো তো তোমার যদি পেট আমি কাটে দিই 1 বস্তা রক্ত বের হয়ে আসবে? আসতে পারে। হ্যাঁ, আসতে পারে। মানে কি তোমার পেট ভর্তি রক্ত? আপনি গ্রন্থি শুধুমাত্র যদি এখানে যদি কাটো, এই আশেপাশের কোষের মধ্যে রক্তনালীর মধ্যে যতটুকু রক্ত আছে অতটুকু রক্তই বের হবে, ঠিক আছে? কিন্তু তুমি যদি আর্থ্রোপোডা বা মলাস্কা পর্বের কোনো একটা প্রাণীর পেট কাটো, তাহলে হঠাৎ করে রক্ত বের হয়ে যাবে, মানে যা ছিল ওর ভিতরে সব কিছু বের হয়ে যাবে। তার মানে তুমি বুঝতে পারছো একটা ঝামেলা আছে না? আমাদের রক্ত সংগ্রহ তত হচ্ছে বদ্ধ, মানে আমাদের, তুমি মাংস কাটলে শুধুমাত্র তুমি যদি রক্তনালীগুলোকে অ্যাভয়েড করো তাহলে কোনো রক্ত বের হবে না। মানে কি, আমাদের রক্ত সংবহনতন্ত্রটা বদ্ধ অবস্থায় আছে, মানে রক্তগুলো রক্তনালিকার ভিতরে থাকে, নর্মাল উন্মুক্ত থাকে না, কিন্তু এদের ক্ষেত্রে কি থাকবে, উন্মুক্ত অবস্থায় থাকবে, ঠিক আছে? এখন দেখো, হিম শব্দের অর্থ হচ্ছে কি, লাল, বুঝছো? হিমকে কি দ্বারা প্রকাশ করা হয়, সেটা হচ্ছে কি, রক্তকে রেফার করতে হিম ইউজ করা হয়, এটা মানে হচ্ছে কি, রক্ত। তার মানে কি, যে সকল প্রাণীর ক্ষেত্রে রক্তটা গহ্বরের মধ্যে থাকবে, সিরমের মধ্যে থাকবে, ওগুলাকে আমরা কি বলবো, হিমোসিস। বুঝছো? রক্তটা কি থাকবে, গহ্বরের মধ্যে থাকবে, এটাকে আমরা বলবো কি, হিমোসিস, মানে রক্তপূর্ণ গহ্বর। বুঝছো? এই হিমোসিলটা অনেকবার তুমি শুনবা, যাতে তুমি না কনফিউজ করে ফেলো, সেজন্য বললাম। মানে এটা একটা সিরমি, এই সিরমটা কি হবে, কিভাবে কি দেওয়ার পূর্ণ আছে, রক্ত দেওয়ার পূর্ণ আছে। এখানে হিমো শব্দ অর্থ হচ্ছে কি, রক্ত, ঠিক আছে? কারণ হেমা, এই হিম আসছে কি, তোমার হচ্ছে কি, হেমাটোপয়েটিক স্টেম সেল থেকে। হেমাটো, বলো পয়েসিস, আমরা বলছিলাম না, পয়েসিস মানে কি, সিনথেসিসের মধ্যে উৎপন্ন হয়। কি করতেছো তুমি, চুরি করছো নাকি? সেলটাকে দেখো, হেমাটোপয়েটিক স্টেম সেল থেকে আমার রক্ত তৈরি হয়। সকল ধরনের যত রক্তকণিকা আছে সব এখান থেকে কি আসবে, আমার রক্তগুলো তৈরি হবে, ঠিক আছে? মানে হেমা শব্দটা আসলে কার সাথে কানেক্টেড, আমি এটা বুঝাতে যাচ্ছি আর কি, এটা হচ্ছে কি, রক্তের সাথে কানেক্টেড, বুঝছো? হিমোসিল মানে কি হচ্ছে, রক্তপূর্ণ গহ্বর। এখন দেখো, সিলোমের জিনিসটা যদি আমরা ছোট করে একটু ডিকেট করি, সেটা কি, আজকে আমি নটকটা পড়াই দিই, ঠিক আছে? সিলোম হচ্ছে কি জিনিস, তোমার শরীরের মধ্যে একটা বিশেষ ধরনের গহ্বর, যে গহ্বরটা হওয়ার জন্য দুইটা শর্ত পালন করতে হবে। প্রথম শর্তটা হচ্ছে, আমার এই গহ্বরটা ভ্রূণীয় মেসোডার্ম থেকে উৎপন্ন হতে হবে, 1 নাম্বার। দ্বিতীয় হচ্ছে কি, আমার পেরিটোনিয়াম আবরণটা আসতে হবে। এই দুইটা শর্ত যদি কোনো প্রাণীর ক্ষেত্রে সিলোম উৎপন্ন হওয়ার সময় ফলো করে, তাহলে এটা কি হবে, সিলোমধারী হবে, প্রকৃত সিলোমধারী। কারো ক্ষেত্রে যদি দুইটার মধ্যে যে কোনো একটা হয়, তাহলে কি হবে, এটা অপ্রকৃত সিলোমধারী। আর কারো ক্ষেত্রে যদি নাই হয়, কি হবে, সিলোমহীন, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে সিলোমের ব্যাপার গেল। এখান থেকে এই তোমাকে যে উদাহরণগুলো দিলাম না, এগুলো আসবে, বুঝছো? এই যে এইখানের মধ্যে যেটা লিখছো, এগুলাই আসবে, ঠিক আছে? এখন আসো সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, যেটা হচ্ছে কি, আমাদের সিলন জিনিসটা কি, কোনো পর্দা কোষ, গহ্বর, ফাঁকা জায়গা। এই যে তোমার শরীরে এখানে একটা ফাঁকা জায়গা আছে, তুমি সব সব অঙ্গ প্রত্যঙ্গ ধরো যে বের করে ফেলছো, এখানের মধ্যে একটা ফাঁকা ক্যাভিটি তৈরি হবে না, এটাই ছিল। এখন এই তুমি যে বের করছো, এর চারিপাশে একটা আবরণ আছে না, ওই আবরণটাই পেরিটোনিয়াম, আর কিছু না, ঠিক আছে? রিবকেজের নিচে, হ্যাঁ, এই যে রিবকেজের নিচে, উদর রিবকেজের নিচে, অ্যাকচুয়ালি রিবকেজের নিচে, অ্যাকচুয়ালি মধ্যচ্ছদার নিচে বা ডায়াফ্রামের নিচে, যেখানে একটা বাঁকা মাসেল আছে না, যেটা তোমার হচ্ছে কি শ্বাস প্রশ্বাসের সময় কি একবার হচ্ছে কি সংকুচিত হয়, আবার কি হয়ে যায়, আগের জায়গায় ফিরে যায়, সংকুচিত হয় আবার আগের জায়গায় ফিরে যায়, এরকম, মানে এরকম থাকে এক সময়, আর এরকম হয়ে যায়, এরকম থাকে, এরকম হয়ে যায়। দেখাবো তোমাদের এই নিমেশনটা, দেখাবো। নটোকর্ড, বলো কর্ড মানে কি জানো? কর্ড মানে হচ্ছে কি, রজ্জু বা দড়ি, রজ্জু বা হচ্ছে কি, দড়ি। এখন আসো, তোমরা নটোকর্ড লেখো আর একটা সংজ্ঞা লেখো, আমি বলতেছি, ঠিক আছে? কিছু যদি কোনো কিছু না লিখে থাকো, তাহলে একটা পৃষ্ঠা বা দুইটা পৃষ্ঠা বাদ দিয়ে তারপরে লেখো, ঠিক আছে? যাতে কোনো উঠাইতে পারো। দেখো, লেখো নটোকর্ড, ঠিক আছে? সংজ্ঞাটা লেখো যে, এই দেখো, এই নটোকর্ডের উৎপত্তি কোন জায়গা থেকে হচ্ছে, ভ্রূণীয় মেসোডার্ম থেকে উৎপন্ন হচ্ছে। তো আমি সংজ্ঞাটা শুরু করবো কিভাবে, হ্যাঁ, ভ্রূণীয় মেসোডার্ম হতে উৎপন্ন, ভ্রূণীয় মেসোডার্ম হতে উৎপন্ন, ভ্রূণীয় মেসোডার্ম হতে উৎপন্ন দেহের পৃষ্ঠ মধ্যরেখা বরাবর, দেহের পৃষ্ঠ মধ্যরেখা। এখন শোনো, এতটুকু লেখার পরে এদিকে তাকাও। দেহের পৃষ্ঠ মধ্যরেখা বলতে তোমার কোন জায়গা বোঝাচ্ছে বলো?
কালকে আমরা তল করছি কিন্তু এটা কি তল, অঙ্কীয় তল, এটা কি পৃষ্ঠীয়, পৃষ্ঠীয় মধ্যরেখা বরাবর। দেখছো তোমাকে পজিশন বলে দিচ্ছে মেরুদণ্ডে, ঘূর্ণীয় তোমার পৃষ্ঠ মধ্যরেখা বরাবর অবস্থিত 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 নমনীয় নমনীয় কমা স্থিতিস্থাপক স্থিতিস্থাপক ছিদ্রযুক্ত স্থিতিস্থাপক ছিদ্রযুক্ত 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 গঠনকে নটকট বলা হয়। ছিদ্রযুক্ত গঠনকে নটকট বলা হয়। ঠিক আছে, এখন তুমি চিন্তা করো এই সংজ্ঞাটা তোমার কি বুঝতে কোনো সমস্যা আছে? কি বলছে, ভ্রূণীয় মেসোরাম থেকে উৎপন্ন হবে, পজিশনও বলেছে কোন জায়গায়, ভ্রূণীয় তোমার হচ্ছে পৃষ্ঠীয় মধ্যরেখা বরাবর। ঠিক আছে, এখন চিন্তা করো আমি যে বলছি কি এটা নমনীয়, তোমার যদি এটা নমনীয় না হইতো এরকম করতে পারতা? হ্যাঁ, ভাঙে যেত। যদি পাইপের মতো শক্ত, যেটা নমনীয় দেখে তুমি কি করতে পারতো, সেটা বাঁকা হইতে পারতেছো বা সাইডে যেতে পারতেছো, স্থিতিস্থাপক আছে। মানে তুমি যদি বেশি বাঁকা হয়ে যাও, খুব শেষ পর্যন্ত না গেলে দেখি ছিড়বে না বা ভেঙে যাবে না। ঠিক আছে, দেখো আমি মুভমেন্ট করতে পারতেছি কিসের কারণে, এই স্থিতিস্থাপকতার কারণে। এবং ছিদ্রযুক্ত কেন, এই নটকটের মধ্যে দিয়ে কি যাবে, স্নায়ুকোষ যাবে। বুঝতে পারছো, নটকট আর স্নায়ুকোষ কিন্তু আলাদা জিনিস, এটাই বোঝানোর জন্য এটা বলতেছি। নটকট হচ্ছে একটা ফ্রেম, ধরো যে একটা ওই যে এগুলো ওয়্যারিং করে না, ওয়্যারিং এর মধ্যে নটকটটা হচ্ছে কি আমার অ্যাকচুয়াল ফ্রেমটা, আর ভিতর যে তারটা ওটা হচ্ছে আসলে কি আমার স্নায়ুকোষ। বুঝতে পারছো, এখন বিভিন্ন প্রায় আমাদের ক্ষেত্রে কি আমাদের নটকটটা অনেক উন্নত, মানে আমাদের হচ্ছে কি মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়ে গেছে, অনেক সুন্দর। কিন্তু অন্য ক্ষেত্রে এই নটকটটা কিরকম থাকে, ধরো একটা পাইপের মতো। ঠিক আছে, একটা পাইপের মতো একটা অংশ, এটার মাঝখানে ছোট ছোট গর্ত থাকে, এই গর্ত দিয়ে আমার স্নায়ুকোষগুলো কি মুভমেন্ট করে। ঠিক আছে, আমরা একটু দেখি আসো। তাহলে নটকট কি হাড্ডি? হাড্ডির মতো একটা জিনিস, আমাদের ক্ষেত্রে এটা হাড্ডি মেরুদণ্ড, কিন্তু অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে এটা প্রপার মেরুদণ্ড না। ওটাই দেখাই দিচ্ছি, জানো সেফালোকর্ডটা দেখি দাও, এখানে ভালো করে বোঝা যায়। মাছ না, এটা দেখো উপরে দেখো লাল অংশটাকে একটু বলছে নার্ভ কর্ড, মানে স্নায়ুরজ্জু, আর নিচেরটাকে বলছে কি নটকট, মানে একদম কি এই যে এই নালীটা দেখতেছো এটা হচ্ছে কি আমার ওই জায়গাটা যেটার সাথে কি আমার নার্ভ কর্ডটা পেঁচায় পেঁচায় আস্তে আস্তে কি লেজ পর্যন্ত চলে গেছে। এটার অবস্থান কোন জায়গা, মাথা থেকে লেজ পর্যন্ত, এই জন্য এটাকে আমরা বলছি কি সেফালোকর্ডটা, মানে নটকটের অবস্থান কোন জায়গা থেকে কোন জায়গা, মাথা থেকে শুরু হয়েছে। দেখো ভালো করে দেখলে খেয়াল করবা যে উপরের যে লাল অংশ এটাকে বলছি কি নার্ভ কর্ড বা স্নায়ুকোষ, স্নায়ুরজ্জু, আর নিচে যেটা সেটা হচ্ছে কি আমার নটকট। বুঝছো, নটকটটা কি এই যে নিচের অংশটা, যেটাকে একটা পাইপের মতো ভিতরে ছোট ছোট ছিদ্র আছে, এটার কারণে মুভমেন্ট করতে পারে। এটা কোনো মাছ না, এটা প্রাণী একটা। ঠিক আছে, হ্যাঁ পায়ের মতো, এটা হচ্ছে মুখ, এটা হচ্ছে লেজের মতো আর কি, এই যে এটা অ্যাকচুয়াল প্রাণীটা দেখো এরকম। ঠিক আছে, সব ট্রান্সপারেন্ট না না বড় দেখতে পারবা, হ্যাঁ ট্রান্সপারেন্ট। অধিকাংশ প্রাণীগুলো এরকম মোটামুটি ট্রান্সপারেন্টই হয়। সব এই যে এখানে দেখো একটু অন্ত ধরা এরকম দেখো, এখানে হচ্ছে বুক গিল থাকে, পড়াবো এগুলো কি বুক গিল মানে কি। ঠিক আছে, তারপরে তোমার ফুলকা রন্ধ্র কি কি জিনিস এগুলো বুঝাবে, এখন এক স্পেশাল আচ্ছা অবশ্যই চোখ না থাকলে দেখবে কেমনি, তুমি যেরকম চোখ এক্সপেক্ট করতেছো ওর তো এরকম চোখ নাই। ঠিক আছে, যেরকম তোমার একটা কথা বলি, সাপ কি স্মেল নিতে পারে জানো, সাপ কি স্মেল নিতে পারে? সাপ একটা প্রাণীকে দেখে কিভাবে, হ্যাঁ সাপের ইনফ্রারেড ভিশন আছে, বুঝতে পারছো। সাপ সামনে তোমাকে কোনো কিছু দেখবে না, সাপ দেখবে কি একটা হলুদ কালারের অংশ, মানে কি তোমার বডি টেম্পারেচার দেখে সাপ আক্রমণ করে। হলুদ মানে হচ্ছে কি এখানে একটা প্রাণী আছে, আর নীল মানে কি কিছু নাই, এর মধ্যে কোনো জীবিত, বা হলুদটা কেন দেখা যাচ্ছে, তোমার ব্লাড ফ্লো হচ্ছে, রক্ত না ভিতরে শরীরের মধ্যে রক্ত গরম না, ওই জিনিসটা হচ্ছে কি তোমার লাল দেখাবে। বুঝতে পারছো, এই জন্য ইনফ্রারেড ক্যামেরা দিয়ে আসলে কি করা হয়, উপরে যে শত্রুরা লুকিয়ে আছে, তো কেমনে বুঝবে যে কোনটা শত্রু। ইনফ্রারেড ক্যামেরা দিয়ে যখন ড্রোন দিয়ে যায় তখন কি বডির টেম্পারেচার এর কারণে তোমার কি দেখা যায়, এখানের মধ্যে মানুষ বা মুভমেন্ট হচ্ছে বোঝা যায়। কালো মেঘে যাও, কোন পাশে থাকবা দেখো প্রচুর বিজ্ঞানী ও। ক্যামেরা কাজ কি গায়ে কাটা মেঘে নষ্ট হয়ে যায়, হ্যাঁ গায়ে কাটা মেঘে হাঁটলে না নষ্ট হয়ে যায়, কি দেখবে আর। ঠিক আছে, তো ওগুলা তো এখন মনে করো যে আর আগের মতো নাই আর কি, এখন ওগুলা মানুষ ইয়ে বাই করে ফেলছে না, ওগুলারও ধরো যে তুমি একটা জিনিস তৈরি করছো ওটার বিপরীতে মানুষ আরেকটা জিনিস তৈরি করে ফেলছে আর কি, ওটাকে প্রতিরোধ করার জন্য কিছু লাগবে না। তুমি একটা অ্যালুমিনিয়াম শীট দেখলে দেখতে পারবে না, অ্যালুমিনিয়াম শীট যদি তোমার উপর দিয়ে রেখে দাও, বুঝতে পারছো,
ইমিট করতে দিবে না। এখন আসো পরবর্তী জিনিসটা আমরা দেখি। এখন দেখো আমাদের নটোকর্ডের উপর দিতে এখানে বানান শুনেছি। দেখো এখন কি হচ্ছে বিষয়টা দেখো, আমাদের এখানে কয় ধরনের নটোকর্ড আমরা দিতে পারবো, নটোকর্ডটা দেখতে পারবো বলো তো? 3 ধরনের, ঠিক আছে? সবার প্রথমে কি আসবে আমার ইউরো কর্ডাটা আসবে, ইউরো কর্ডাটা, ঠিক আছে? এখন এই যে সংজ্ঞাটা লিখছো এই সংজ্ঞার ওখানে একটা ব্র্যাকেট দিয়ে শানে নজুল লেখো। শানে নজুল মানে বুঝো? হ্যাঁ ব্যাখ্যা, হ্যাঁ হ্যাঁ উদ্ভূতি বা ব্যাখ্যা, যে ও দেখো বুঝে গেছে। তোমাদের সব জায়গায় শানে নজুল লেখাই কি জানো? এটার একটা উদ্দেশ্য আছে, ব্যাখ্যাই লিখবা তুমি, মানে ও হচ্ছে যে নিজের। এখন লেখো যে এই নটোকর্ড প্রাণীর জীবদ্দশায়, এই নটোকর্ড প্রাণীর জীবদ্দশায় প্রাণীর জীবদ্দশায় জীবনদশায়, ঠিক আছে, শুধুমাত্র ভ্রূণীয় অবস্থায় থাকতে পারে, শুধুমাত্র ভ্রূণীয় অবস্থায় থাকতে পারে, শুধুমাত্র ভ্রূণীয় অবস্থায় থাকতে পারে অথবা সারা জীবন থাকতে পারে, সারা জীবন থাকতে পারে, অথবা সারা জীবন থাকতে পারে। মানে কি তুমি বুঝতেছো যে এই নটোকর্ড কি একটা প্রাণীর দেহে শুধুমাত্র ভ্রূণ অবস্থায় থাকতে পারে, আবার প্রাপ্তবয়স্ক হয়ে গেলে ভ্রূণ এটা কি হয়ে যাবে, গায়েব হয়ে যাবে, থাকবে না, ঠিক আছে? মানে আমাদের সাথে একদম পারফেক্টলি মিলে যায়। কিভাবে জানো? ছোটবেলায় 100 পাইতে অনেক মজা মজা করে পরীক্ষার মধ্যে অনেক কিছু ছিল না, তার মানে আমাদের অধঃপতন হয়েছে না, এ প্রাণীর অধঃপতন হয়। মানে কি যখন ছোট ছিল প্রাইম লেভেলে ছিল, ঠিক আছে, মানে ও যত উন্নত হয়েছে ওর যে বৈশিষ্ট্যটা হচ্ছে কি আরো হ্রাস পাইছে, ঠিক আছে? ইউরোকর্ডাটার ক্ষেত্রে সেটা, ঠিক আছে? আমি এটা লেখো যে ইউরোকর্ডাটার ক্ষেত্রে এর নটোকর্ডের উপস্থিতি কোথায়? ইউরো শব্দের অর্থ হচ্ছে কি লেজ, মানে ওর এই কর্ডাটাটা বা এই যে নটোকর্ড যেটা সেটা কোটার মধ্যে আছে, শুধুমাত্র লেজের মধ্যে আছে। এবং কখন থাকে? শুধুমাত্র শুধুমাত্র ভ্রূণ দশায় থাকে, ভ্রূণ দশায় থাকে নটোকর্ড, ঠিক আছে? প্রাপ্তবয়স্ক অবস্থায় থাকে না, পূর্ণ বয়স্ক প্রাণীতে থাকে না, প্রাণীতে থাকে না, ঠিক আছে? এটার ইংলিশ নাম হচ্ছে কি রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। রেট্রো শব্দ শুনছো না? রেট্রো মানে কি বলো তো? আর পুরানো বোঝায়, ঠিক আছে? রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস মানে কি যখন ভ্রূণ অবস্থা থেকে তখন প্রাপ্তবয়স্ক থেকে বেশি উন্নত থাকে, বুঝছো তো? তখন বেশি প্রাইম অবস্থায় থাকে, যেরকম আগে 100 পাইতা আর কি 50 পাইতা খবর হয়ে যায়, এরকম আর কি, বুঝতে পারছো? আমাদের অধঃপতন ঘটছে এটাই, এটা হচ্ছে প্রাণীর ক্ষেত্রে অ্যাকচুয়াল ঘটে। অবস্থান কোন জায়গায়? লেজের মধ্যে, শুধুমাত্র ভ্রূণ দশায় থাকে এবং কি প্রাপ্তবয়স্ক অবস্থায় এই নটোকর্ডটা বিলুপ্ত হয়ে যায়, ঠিক আছে? এটা হচ্ছে ইউরোকর্ডাটার ক্ষেত্রে। আচ্ছা এরপর আসো ইউরোকর্ডাটার মধ্যে দেখতে প্রাণীগুলো দেখবা, দেখো এদেরকে বলা হয় সমুদ্রের ফোয়ারা, বুঝছো? এরা সমুদ্রের মধ্যে ঝর্ণার মতো কাজ করে। কত ধরনের প্রাণী আছে ভাই, তোমাদের ব্রেন ওভারলোড হয়ে যাচ্ছে না? ওই যে একটা জিনিস তো জীবন কি বাংলা কি বই পড়াইছে আল্লাহ জানে। এটা দেখো, ঠিক আছে? এটা হচ্ছে ইউরোকর্ডাটা প্রাণীটা, সুন্দর না? তোমার করছি আর দেখো, দেখো মনে হচ্ছে হার্টের মতো মনে হচ্ছে না? এই যে তুমি গর্ত দেখতেছো না, এখান থেকে পানি কি করে এরকম ফুট করে পানি মারে দেয়, বুঝতে পারছো? ফোয়ারার মতো করে পানি মারে দেয়, হ্যাঁ হ্যাঁ হুট করে পানি একটা বের করে দেয়, মানে ফোয়ারার মতো করে পানি বের করে দেয় আর কি। এদেরকে শুনুন, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এই যে বুঝতে পারছো তুমি, দেখছো? হ্যাঁ ওই যে পানির ভিতর থেকে তোমার জিনিসগুলো ছাঁকে ফেলে আর কি। বেলও তো পানি ছাড়ে, তাহলে তো কি ইউরোকর্ডার দেয়? ওই পানি ছাড়ে না, ও নিঃশ্বাস ছাড়ে। পানি ছাড়ছে তোমার কে বলে আন্দাজে? দেখা যাচ্ছে পানি ছাড়ে। তোমরা মনে করে 3 মাস পানির নিচে নিঃশ্বাস নিতে পারে? প্রশ্বাস নিতে পারে না। ও হচ্ছে যে পানি একবার প্রশ্বাস নিয়ে পানির মধ্যে যায়, পরে আমি আর তুমি যেমন ছাড়িয়ে ওর নাক উপর দিয়েও পানি ছাড়িয়ে খা, এটা পানির উপর উঠে যায় আর কি। ওর শরীরের উপর পানি থাকে না, ওই বাতাসটা বের হওয়ার সময় পানির সাথে বাড়ি লেগে থেকে মনে হচ্ছে কি পানি উপরে উঠে যায়, এটা মনে হয় আর কি, ঠিক আছে? 3 মাস আর তুমি সেম, ও স্তন্যপ্রায় প্রাণী, তুমিও স্তন্যপ্রায় প্রাণী, ঠিক আছে? ওর বাচ্চা হচ্ছে এই 3 মাস ডিম পারে না, 3 মাসের বাচ্চা হয়, 3 মাসের বাচ্চা মায়ের বুকে দুধ খেয়ে বড় হয়, বুঝতে পারছো? 3 মাসের ইমোশন মানুষ থেকে অনেক বেশি, বুঝতে পারছো? 3 মাসের ব্রেন মানুষ থেকে অনেক বড়। 3 মাসের হার্ট এত বড়, ধরো এত বড়, এর মধ্যে সাঁতার কাটতে পারবে, এত বড় হার্ট, চিন্তা করো।
এই দিনের মধ্যে এই দিনের এগুলোর পায়খানার দাম অনেক। পায়খানা না বমি বলে কি সব বলে ভাই অপবিদ্যা ভয়ানক ভয়ঙ্কর বমি না ওইটা দিয়ে হচ্ছে তো বিভিন্ন ধরনের কসমেটিক বানায় তারপর মেডিকেল এই জিনিসপত্র দামই অনেক। বমি বলতে হচ্ছে কি ও ধরো যে অনেক সময় হচ্ছে কি তোমার ওই মানে অনেক তুমি চিন্তা করো দিনের মধ্যে যদি একটা প্রায় 90 প্লেট খাবার খায় সব কিছু পেটের মধ্যে রাখতে পারবে ও তো আর আমাদের ও তো বাঁচা বাঁচা খায় না ওরকম হা করে যা আসে সামনে সবকিছু নিয়ে ফেলে আবার মানুষকে কিন্তু খায় না 3 মাস বুঝতে পারে মানুষকে খায় না 3 মাস কখনোই মানুষকে আক্রমণ করবে না কখনোই না বুঝছো চোখ দিয়ে কথা বলে হ্যাঁ করবে না করে না 3 মাস তো হিংস্র নেই না হাঙর খালি দেখলে হয়েছে তোমার ঠিক আছে বলো আসতেছি দাঁড়া কারণ হাঙর মাছের কিন্তু সমস্যা আছে হাঙর মাছ কিন্তু চোখে ভালো করে দেখতে পারো না ব্লার দেখে বুঝছো তুমি আমি একটা ছবি ব্লার করলে যেরকম লাগে না ওরকম দেখতে ও কি করে জানো ও হচ্ছে কি বলছো না আল্লাহ পাক যখন তোমার একটা তোমার ইন্দ্রিয় কম শক্তিশালী করে দিবে তোমার আরেকটাকে বাড়াই দিবে তো ওর হচ্ছে স্মেল মানে ওখানে এখানে কাটা কাটা জায়গা দেখো না ওর গিলি ওটা ও স্মেল দিতে পারে তাহলে 10 কিলোমিটার দূরে একটা ড্রপ রক্ত পড়ছে ওইটা স্মেল এত দূর থেকে পাই যাবে চিন্তা করো কিরকম পিরানা বড় ভাই। তো হাঙর মাছ কেমন আক্রমণ করে ধরো যে তুমি অনেক রং বেরঙের কাপড় পরে পানিতে নামছো তারপরে এমন চেন করছো বেসিক করছো যেটাতে সূর্যের আলো রিফ্লেক্ট হচ্ছে তো ওটা ওর চোখে কি লাগে মনে হচ্ছে এটা শিকার আসে এমন একটা কামড় বডি দিবে বুঝছো শেষ আর লাগবে না কোনো কিছু দুনিয়াদারি এবং তুমি আর হাঙর মাছ হচ্ছে কি ও হচ্ছে প্রতি 2 মাস 3 মাস পর পর পুরো সবগুলো ওর মাঝে মধ্যে 200টা দাঁত থেকে সবগুলো আবার নতুন করে গজায় ফেলে বুঝছো বারবার চেঞ্জ করতে পারে আর কি দাঁত হ্যাঁ ওটা তো দেখছো ও অনেক সুন্দর করে ব্রাশ করে না ওর সব দাঁত পড়ে যায় পরে আবার এরকম করে চাপ দিয়ে হচ্ছে দাঁত বের করে ফেলে আচ্ছা অনেক কিছু দেখ ভালো জিনিসই দেখছো তাইলে আচ্ছা একটা নতুন জিনিস শিখে গেছো এরপর আসলে পরেরটার নাম কি হবে দেখি বলো তো আমরা সে নাটকটা শেষ করি এবার আমরা কাউকে পার্থক্য করা শুরু করবো আচ্ছা পরেরটা হচ্ছে কি সেফালোকর্ডাটা যেটা দেখালাম তোমাদেরকে শোনো প্রথম দিকে জিনিসগুলো অনেক কঠিন লাগবে এটা আমি জানি বারবার বলতেছি তোমরা হচ্ছে কি ভয় পাইও না সবই বুঝবা এটা কি থাকবে একদম সারা জীবনই থাকবে মাথা থেকে লেজ পর্যন্ত থাকবে সারা জীবন উপস্থিত এবং কি মাথা থেকে লেজ অবধি থাকে মাথা থেকে লেজ আচ্ছা লাস্ট একটা হচ্ছে কি সেফালো মানে হচ্ছে কি মাথা দেখে রাখো মাথা মাথা মানে লেজ। মাথা টু লেজ তীর চিহ্ন দিছে না এগুলা বোঝা শুরু করে এখনো এমনকি বাচ্চা আছে নাকি বড় হয়ে গেছো না তুমি বুঝো ভাই, আপনি বললেন বুঝতে কঠিন লাগবে। আচ্ছা এর হচ্ছে কি ভার্টিব্রাটা তোমাদের এখানের মধ্যে তোমরা ডারউইনকে চিনো ডারউইন হ্যাঁ, ডারউইনকে কিসের জনক বলা হয়েছিল জেনেটিক্স। মেন্ডেল ক্লাসে ঘুষি মারবে তোমারে বলে বেয়াদব এটা তোমরা কত অপমান হয় লাগছে আমার তারপর তুই আমার নাম দিতেছিস না হ্যাঁ ডারউইন হইতেছে কি তোমার বিবর্তনের জনক আর কি কিন্তু ওটা কেউ মানে না ডারউইন ছিল কি অস্ট্রেলিয়ান বিজ্ঞানী ও বলতো কি জানো হ্যাঁ ও বলে যে এক সময় কি জানো জিরাফ ছিল ছোট জিরাফের গলা ছিল ছোট পরে সময়ের পরিবর্তিতে আস্তে আস্তে গাছ বড় হয়েছে দেখে জিরাফের গলা আস্তে আস্তে বড় হয়ে গেছে বুঝতে পারছো এগুলো হচ্ছে পুরাই খাওয়া কথা এবার বলে কি মানুষ থেকে আস্তে আস্তে কি হয়েছে বানর থেকে মানুষ হয়েছে আমার কথা হইতেছে এগুলা হচ্ছে যে পুরাই ইলজিক্যাল কথা আর এগুলার কোনোই মানে পারফেক্টলি কোনো এভিডেন্স নাই সেজন্য এগুলা হচ্ছে যে অ্যাকচুয়াল ওয়ার্ল্ডে তোমার বায়োলজিক্যাল ওয়ার্ল্ডে যত ধরনের জুলজিস্ট আছে বোটানিস্ট আছে এরা কখনো এগুলো মানে না ঠিক আছে অনেক ধরনের ঝামেলা আছে তোমাদের মিউটেশন করাইছে না সামনে তো আরও দেখবা মিউটেশনের কারণে কত কিছু হতে পারে সম্পূর্ণ বিহেভিয়ারাল চেঞ্জ কখনোই হবে না একটা মানুষের হিংস্রতা বেড়ে যেতে পারে বা সে মানুষটা চুপচাপ হয়ে যেতে পারে বিহেভিয়ারাল অনেক চেঞ্জ হবে হরমোন যদি চেঞ্জ হয় কিন্তু একটা মানুষ সম্পূর্ণ এই যেরকম আছে না ওই গামা রেডিয়েশনের মধ্যে হাল হয়ে যায় ঠিক আছে দেখছো না হ্যাঁ কার্টুন বলতেছি ওখানের মধ্যে জিনিসটা যেটা দেখাইছে এটা কিন্তু মানে অ্যাকচুয়ালি মানে ইলজিক্যাল না ধরো রিপ্রেজেন্টেশন দেখাইছে কি হাল হয়ে গেছে একদম সম্পূর্ণ অন্য কালারের হয়ে গেছে এরকম না কিন্তু এই জিনিসটা হইতে পারে তোমার জেনেটিক মিউটেশন যদি হয় তাহলে তোমার ফিজিক্যাল অ্যাবিলিটি শক্তিশালী হতে পারে অথবা তোমার সাইকোলজি নষ্ট হয়ে যেতে পারে ধরো যে ওই যে বললাম না যারা সাইকোপ্যাথ হয় এরা কিন্তু খুব পরিষ্কার হয় বুঝতে পারছো খুব পরিষ্কার হয় তারপর অনেক ওদের অধিকাংশ হচ্ছে ওসিডি দ্বারা আক্রান্ত থাকে মানে সব কিছুতে পারফেকশন খুঁজে ওরা বুঝতে পারছো আর এদের ভয় ভীতি বলতে কোনো কিছু নাই বুঝতে পারছো ও তোমার সামনে একটা মানুষকে ছোট ছোট টুকরা করে ফেলবে ওর কোনো ফিলিংসই কাজ করবে না এরকম বুঝতে পারছো এখন আসো ভার্টিব্রাটা যেটা সেটা হচ্ছে কি ওদের নটকটটা মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়ে যায় নটকট মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়ে যায়
প্রতিস্থাপিত হয়ে যায়। দেখো এখন এই জিনিসটা দিয়ে আমাদের পুরো ধরো যে 16টা বৈশিষ্ট্য আমরা করলাম, এই 16টা বৈশিষ্ট্য যদি আমি আবার ছোট করি পরিষ্কার হয়ে যায় ঠিক আছে। তো এই যে 16টা বৈশিষ্ট্য আমরা করলাম, এই 16টা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এখন আমরা প্রাণী জগৎকে ভাগ করবো, বুঝতে পারছো? তো কি কি ছিল সবার প্রথমে আরেকবার ছোট করে বলে দিই, তোমার মনে পড়ে যাবে। সবার প্রথমে আমরা বলছিলাম দেহের আকার, যে একটা প্রাণীর দেহের আকার কতটুকু হইতে পারে, বড় হইতে পারে অথবা ছোট হইতে পারে। এই জিনিসটা আমরা পরিমাপ করছি কি, যে প্রাণীটাকে আমি খালি চোখে দেখতে পারবো এটা হচ্ছে বড় প্রাণী, যেটাকে খালি চোখে দেখতে পারবো না সেটা হচ্ছে কি ছোট প্রাণী অথবা কি মাইক্রো প্রাণী, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো সংগঠন ক্রমমাত্রা, একটা প্রাণী একটা কোষী হইতে পারে, বহু কোষী হইতে পারে। একটা কোষের মধ্যে একটা কোষ মানে একটা একগুচ্ছ কোষ যদি একই কাজ করে তাহলে এটাকে আমরা কি বলছি টিস্যু। একগুচ্ছ টিস্যু যদি একই কাজ করে অঙ্গ। অনেকগুলো অঙ্গ মিলে একটা কাজের সাথে যুক্ত হয়। এক্সাম্পল কি, এই পরিপাকতন্ত্র, খাবার খাইতেছো, হজম হয়ে তোমার শরীরের মধ্যে শোষণ হচ্ছে, এর সাথে কতগুলো অঙ্গ কানেক্টেড দেখো, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, গল ব্লাডার, ঠিক আছে, অগ্নাশয়, সবকিছু কানেক্টেড। তো একটা আলাদা আলাদা অঙ্গ না, কিন্তু কাজ করতেছে কি একটাই। আচ্ছা এরপর হচ্ছে কি ওয়ে অফ লিভিং বা জীবন পদ্ধতি, মানে কি পরজীবী হইতে পারে, মুক্তজীবী মানে কি নিজের ইচ্ছা মতো চলাফেরা করে, আরেকজন হচ্ছে সহজীবী মানে ফ্রি ট্রান্সপোর্ট নিয়ে নিবে, ঠিক আছে, ফ্রি খাবার নিয়ে নিবে, ওই যে রেমোরা মাছটা। আরেকটা হচ্ছে কি মিথজীবী মানে সিম্বায়োট, একে অপরকে সাহায্য করবে বেঁচে থাকার জন্য, ওর থেকে কিছু সাহায্য নেবে, ওর থেকে কিছু সাহায্য নেবে, এরকম, ঠিক আছে। হ্যাঁ রেমোরা, এটা হচ্ছে সহজীবী, ঠিক আছে। আচ্ছা বা এটাকে ইয়া বলা হয় কি বলে জানি কমেন্সাল, ঠিক আছে, কমেন্সাল মানে হচ্ছে সহজীবী। আচ্ছা এরপর হচ্ছে কি আমরা ক্লিভেজ দেখছিলাম। ক্লিভেজ মানে কি, ক্লিভেজ মানে হচ্ছে কি আমাদের প্রাণীর যে কোষ আছে, বাবা থেকে এন আসছে, মা থেকে এন আসছে, দুইটা হচ্ছে কি যে একসাথে যুক্ত হয়ে যে জিনিসটা তৈরি করে এটাকে বলা হয় জাইগোট বা নতুন প্রাণীর প্রথম কোষ, ঠিক আছে। বাবা থেকে এন আসছে, মা থেকে এন আসছে, দুইটা যুক্ত হয়ে কি করছে জাইগোট তৈরি করছে 2n, এটা হচ্ছে কি নতুন প্রাণীর প্রথম কোষ। এখন এই কোষটা কি পূর্ণাঙ্গ প্রাণীতে রূপান্তরিত হওয়ার জন্য আস্তে আস্তে বিভাজন করতে হবে না, এই যে তোমার বিভাজনটা এটাকে আমরা ওই জায়গার অবস্থাকে বলতেছি ক্লিভেজ। এই কোষটা আস্তে আস্তে বড় হয়ে প্রথমে কি একটা কোষপিণ্ড তৈরি করবে যেটাকে বলতেছি কি মরুলা। এই মরুলা আস্তে আস্তে আরো ক্লিভেজ করে করে ব্লাস্টুলা আসবে। ব্লাস্টুলা মানে কি এর মাঝখানে একটা ব্লাস্টোসিল বা গহ্বর তৈরি হবে। এই ব্লাস্টুলা থেকে যখন পর্যন্ত গ্যাস্ট্রুলা যাবে আমার ক্লিভেজ শেষ হয়ে যাবে। ক্লিভেজ কি বিশেষ ধরনের মাইটোসিস, মানে মাইটোসিসই আর কি, আর কোনো কিছু না। গ্যাস্ট্রুলার পরে গ্যাস্ট্রুলা দশা আসার পরে তোমার তিনটা স্তর আবির্ভূত হবে, এরপরে এটা কি ভ্রূণতে রূপান্তরিত হয়ে যাবে। ভ্রূণটা কোথায়, যেগুলো প্রাণী আছে প্রাণীর যে গর্ভাশয় আছে, ফিমেল প্রাণীর গর্ভাশয়ে অমরা দ্বারা যুক্ত হয়ে যাবে। এরপরে এই যে তোমরা দেখছো অ্যাম্বিলিক্যাল কর্ড বা কি নারীর সাথে মাথার সাথে কানেক্টেড হবে, মাথা থেকে পুষ্টি আসবে, আস্তে আস্তে ভ্রূণটা বড় হইতে থাকবে, ঠিক আছে। আচ্ছা এরপর আমরা কি বললাম যে জার্ম লেয়ার কয় ধরনের স্তর হতে পারে, দুই ধরনের স্তরের প্রাণী হতে পারে, একটা হচ্ছে ত্রিস্তরী আর একটা দ্বিস্তরী, ঠিক আছে। একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, তারপর হচ্ছে কি একটোডার্ম আর এন্ডোডার্ম। যাদের ক্ষেত্রে মেসোডার্ম নাই তাদের একটা অকোষীয় স্তর আছে, এটাকে আমরা কি বলছি মেসোগ্লিয়া, আবার এবং কি মেসোহিল। মেসোহিলটা কি ওই যে তোমার ড্রিঙ্কের মধ্যে যে শক্ত শক্ত জিনিস থাকে জিলেটিনের মতো, ওইটা হচ্ছে কি মেসোহিল। আর যেটা তুমি জেলি খাও জেলির মতো একদম নরম, এটা হচ্ছে কি আমার মেসোগ্লিয়া। এরপর কি করছি আমরা বলো, হ্যাঁ হ্যাঁ এরপরে করছি প্রতিসাম্যতা। একটা প্রাণীকে তুমি একই রকম দেখতে একই রকম উপাদান সমৃদ্ধ কত ভাগে ভাগ করতে পারো, ঠিক আছে। নর্মাল ভাগ করো না, তুমি একটা প্রাণীকে ভাগ করছো, এই প্রাণীটা ভাগ করার পর একই রকম উপাদান থাকতে হবে, একই রকম দেখতে হইতে হবে, ঠিক আছে। এরকম ভাবে আমরা প্রাণীকে ভাগ করার কতগুলো প্রতিসাম্যতা দেখছি, ঠিক আছে। তো বলীয় প্রতিসাম্যতা কি, অসংখ্যবার ভাগ করা যাবে, একই রকম জিনিস পাওয়া যাবে। অরীয় ক্ষেত্রে কি একটা তলের উপর ভিগ করে ভাগ করলে আমি পাইতেছি, সেটা কি জেলিফিশ হইতে পারে, হাইড্রা হইতে পারে। অরীয় দ্বি-অরীয় ক্ষেত্রে কি দুইটা তল, মানে লম্ব অক্ষ বরাবর ভাগ করতেছি, প্রস্থ বরাবর ভাগ করতেছি, সেম কম্পোনেন্ট আমরা পাচ্ছি। এরপরে কি বলছিলাম পঞ্চঅরীয় তারা মাছ। তারা মাছ কি পাঁচটা তলের উপর ভিত্তি করে ভাগ করা যায়, একই রকম জিনিস পাওয়া যায়। এরপরে বলছি দ্বিপার্শ্বীয়, মানে কি আমাকে যদি তুমি এখান থেকে ভাগ করো, ঠিক আছে, দুইটা অংশ আসবে না, উপাদান কিন্তু সেম থাকবে, এটা এই পাশেও হাত থাকে এই পাশেও হাত থাকবে, কিন্তু সমস্যা হচ্ছে কি হাত দুটো কি সেম না, হ্যাঁ পার্শ্ব চেঞ্জ হয়ে যাবে, মানে এটা ডান হাত এটা কি বাম হাত, এটা ডান পা এটা বাম পা। এরপরে প্রতিসাম্যতার পরে কি করছি আমরা তল, ঠিক আছে। তল কি এই যে এটা হচ্ছে কি আমার অনুদৈর্ঘ্য তল, অনুপ্রস্থ তল আর কি মধ্য অক্ষ তল, মানে এখান থেকে যদি ভাগ করো আমার সামনের একটা অংশ আসবে, পিছনের একটা অংশ আসবে। এরপর হচ্ছে কি তোমার পার্শ্ব, আমি সামনের দিকে দেখতে পারতেছি, এটা হচ্ছে কি আমার সম্মুখ দিক, সম্মুখ দিকে টোটাল বিপরীত দিকটা হচ্ছে কি পশ্চাৎ। যেদিকে আমার হৃৎপিণ্ড থাকে এটাকে আমরা বলছি কি অঙ্কীয় বা বুকের দিক,
যেদিকে আমার মেরুদণ্ড থাকে এটাকে আমরা বলি কি পৃষ্ঠীয় দিক বা ডরসাল দিক। এ পাশে এগুলাকে বলি কি পার্শ্ব বা ল্যাটারাল। দুইটা পার্শ্ব আসলে থেকে আমরা কি বলি বাইল্যাটারাল, যেহেতু বাই শব্দের অর্থ কি দুই। ঠিক আছে, পার্শ্বর পরে আমরা কি দেখলাম অ্যাপেন্ডেজেস। অ্যাপেন্ডেজেস মানে কি, হ্যাঁ অতিরিক্ত অংশ, তোমার মূল দেহের সাথে যে অংশগুলো লেগে থাকে যেমন হাত পা কান, ঠিক আছে চুল, এই সব জিনিস হচ্ছে কি আমার অতিরিক্ত অঙ্গ। এরপরে আসবে কি বলো সেগমেন্ট, মানে কি একটা প্রাণী যদি একই রকম দেখতে খণ্ড দিয়ে তৈরি হয় এটাকে আমরা বলতেছি কি সমখণ্ডকায়ন, আর যদি ভিন্ন রকম দেখতে খণ্ড দিয়ে তৈরি হয় এটাকে আমরা বলি কি অসম সমখণ্ডকায়ন। এটাকে বলতেছি আমরা হোমোজেনাস মেটামরফিজম, আর এটাকে বলতেছি কি হেটারোজেনাস মেটামরফিজম। এরপর হচ্ছে কি ট্যাগমাটাইজেশন বা অঞ্চলায়ন। একটা প্রাণীকে আমি মাথার অংশ, বক্ষের অংশ, উদর অংশে ভাগ করতে পারতেছি, যে সকল প্রাণীকে করতে পারবো এটাকে আমরা কি বলতেছি তোমার অঞ্চলায়ন করতে পারতেছি। এরপর একটা কি দেখলাম পৌষ্টিকতন্ত্র, যাদের পৌষ্টিকতন্ত্র আছে তাদেরকে আমরা বলছি কি অ্যান্টেরোজোয়া, যাদের নাই তাদের প্যারাজোয়া। এরপরে বললাম সিলম। সিলম মানে কি একটা তোমার গহ্বর থাকবে, নর্মাল একটা গহ্বর, কিন্তু এই গহ্বর হওয়ার জন্য দুইটা শর্ত মানতে হবে। একটা হচ্ছে কি ভ্রূণীয় মেসোডাম থেকে হইতে হবে, আর একটা কি পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত হইতে হবে। যারা এই সকল দুইটা শর্ত মানবে তাদেরকে প্রকৃত সিলোমেট, যারা দুইটার একটা মানবে তাদেরকে আমরা সিউডোসিলোমেট, যারা একটা মানবে না তাদের কি বলবো অ্যাসিলোমেট বা সিলোমেট। লাস্টেরটা কি নটকট। ঠিক আছে, নটকট কি তোমার ভ্রূণীয় মেসোডাম থেকে উৎপন্ন হয় একটা শক্ত, ঠিক আছে নমনীয় স্থিতিস্থাপক, যেটা দেহের পৃষ্ঠ মধ্যরেখা বরাবর থাকবে এবং কি তোমার ভ্রূণীয় দশায় থাকতে পারে, আবার সারা জীবনও থাকতে পারে। ঠিক আছে, এরকম একটা গঠনকে আমরা বলছি কি নটকট। যাদের নটকটটা লেজের ভিতর থাকে এদেরকে আমরা বলি ইউরোকর্ডাটা। কি জন্য ইউরো শব্দের অর্থ লেজ। যাদের এই নটকটটা মাথা থেকে লেজ পর্যন্ত থাকে তাদেরকে আমরা বলি কি সেফালোকর্ডাটা। আর যাদের হচ্ছে কি এই নটকটটা এই একটা নালীর মতো জিনিসটা কি মেরুদণ্ড, ছোট ছোট, আমাদের মেরুদণ্ড কিন্তু ইনটেক্ট না, এটা জানো? আমাদের মেরুদণ্ডটা 33টা ছোট ছোট খণ্ড দিয়ে যুক্ত, প্রত্যেকটাকে বলা হয় কি ভার্টিব্রা বা কশেরুকা বাংলাতে বলা হয়। এরকম 33টা একটা পুরো একটা বসে কি তৈরি করছে, পুরো মেরুদণ্ড তৈরি করছে। তো ভার্টিব্রেটদের ক্ষেত্রে এই নটকটটা কি এই ভার্টিব্রা বা মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়ে যায়। বুঝছো, এটা হচ্ছে তোমার 16টা বৈশিষ্ট্য। এখন প্রত্যেকটা জিনিস আমরা কি দেখবো এর মধ্যে দেখবো। আরেকটা কি বললাম যে সিলম যদি রক্তপূর্ণ হয় তাহলে এটা কি বলবো আমরা হিমোসিল বলবো। দেখবো উদাহরণ দেখবো আমরা এখন। কালকে আমরা পড়বো সব থেকে কমনলি আসা কোশ্চেন যে কর্ডাটা এবং নন কর্ডার মধ্যে পার্থক্য কি, এই প্রাণীগুলোর মধ্যে কি কি পার্থক্য দেয় আমি বলবো তোমরা লিখবা। ঠিক আছে, এরপর আমরা শুরু করবো সবার প্রথম পর্ব পরিফারা। পরিফারা নিয়ে পড়া শুরু করবে, পরিফারা কিভাবে জীবনযাপন করে, তাদের গঠন কিরকম। ঠিক আছে, ধরো যে আজকে আমাদের কয় নাম্বার ক্লাস, এটা 4 নাম্বার মনে হয় না? 5 না 5 না 4? বোধহয় 5। না না 5টা ক্লাস তো হয় নাই, 4টাই মনে, 4 নাম্বারটাই 4 নাম্বার। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তোমাদের এটাও ধরো যে 10-12 ক্লাসের মধ্যে